আসসালামু আলাইকুম। আইন কানুন একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা দণ্ডবিধির তৃতীয় ক্লাস করছি এবং এই তৃতীয় ক্লাসে এসে আমি টপ কয়েকটা প্রশ্ন ধরলাম রেকর্ডিং শুরু করার আগে। তো সম্ভবত 10 জনকে জিজ্ঞাসা করেছি, একজন উত্তর দিতে পেরেছেন। 100 জনকে জিজ্ঞাসা করলে হয়তো 3 জন উত্তর দিতে পারতেন সম্ভবত। এটা খুব হতাশাজনক। মানে দণ্ডবিধি পড়ার সময় এমনিতে বড় আইন মানে বুঝতে বা মনে রাখতে সমস্যা হয়। এই জন্য আমরা একটা প্রস্তাবনা করেছিলাম যে দণ্ডবিধিকে 5 ভাগে ভাগ করব আমরা। তার মধ্যে প্রথম ভাগটা হচ্ছে 1 থেকে 120 খ, এবং এই অংশটুকুকে আমরা বলছিলাম দণ্ডবিধির বেসিক। কি কারণে বলছিলাম? এই কারণে বলছিলাম যে দণ্ডবিধির, এই যে খুব সুন্দর উত্তর দিয়েছেন মিস্টার তাহমিদ বিন রহমান, যে দণ্ডবিধির এক ধরনের প্রিফেস মানে ভূমিকা, ভূমিকাটাই 1 থেকে 120 খ পর্যন্ত। আসলে ভূমিকা বললে আবার যে কোনো জিনিসের মুখবন্ধ বা প্রিফেস বা ভূমিকা, উপক্রমণিকা এরকম না ঠিক, কিন্তু এই অংশে যেটুকু বর্ণনা করা আছে সেটুকু হলো পুরো দণ্ডবিধি জুড়ে এমন ভাবে প্রযোজ্য হয় যে পুরো দণ্ডবিধিতে কোনো কোনো বিষয়ের উল্লেখ না থাকলেও সেটা এই অংশের বিষয়গুলো পুরো দণ্ডবিধি জুড়ে প্রযোজ্য হয়। 2 নম্বর হচ্ছে এইখানে বিভিন্ন ধরনের নীতি বর্ণনা করা আছে, যেমন যৌথ দায়ের নীতি বর্ণনা করা হচ্ছে। মানে একাধিক লোক যখন একটা অপরাধে জড়িত থাকে তখন সেই সমস্ত লোকদের, যিনি মূল অপরাধ সংগঠন করলেন আর যিনি উস্কানি দিয়ে ঘরের মধ্যে বসে থেকে কাজটা করাইলেন, হুকুম দিলেন মাত্র, এই দুইজনের কাজের পার্থক্য আছে কিনা, কখন পার্থক্য করে তাদের বিচার করতে হবে, কখন পার্থক্য ছাড়াই তাদের বিচার করতে হবে বা সমান সাজা হবে, এই নীতিটা যৌথ দায়ের নীতির মধ্যে আমরা পাই। যৌথ দায় সংক্রান্ত নীতি আমরা গত শনিবারে পড়েছি, 34 থেকে 38, 107 থেকে 120 অ্যাবেটমেন্ট, আর হচ্ছে 120 ক এবং 120 খ। তো এইটা পুরো দণ্ডবিধি জুড়েই অ্যাপ্লিকেবল, যেখানেই একাধিক ব্যক্তি কোনো অপরাধে জড়িত থাকবেন সেখানে। আবার পেনাল কোডের তো সব ধারায় ধারায় শাস্তি বর্ণনা করা ছিল বা আছে। ধর্ষণের সাজা 376-এ, চুরির সাজা 379-তে, এরকম ভাবে বিভিন্ন অপরাধের বিভিন্ন রকমের সাজা বিভিন্ন ধারায় বর্ণনা করা আছে। কিন্তু সেই ধারার বর্ণনাগুলো বা শাস্তি যে বর্ণিত আছে সেই শাস্তিগুলোতে কিভাবে ইন্টারপ্রেট করতে হবে বা শাস্তিগুলো কিভাবে কার্যকর করতে হবে, শাস্তির ক্ষেত্রে যদি কোনো সন্দেহ উপস্থিত হয় তাহলে এটা কিভাবে বিবেচনা করতে হবে, এই বিষয়গুলো সম্পর্কিত একটা নীতিমালা আছে দণ্ডবিধি 53 থেকে 75 ধারা পর্যন্ত। ফলত এইখানে 53 থেকে 75 এই ধারাগুলোর মধ্যে দণ্ডবিধির সব শাস্তি বর্ণনা করা আছে তা না, বরঞ্চ যা যা শাস্তি বর্ণনা করা আছে সেই শাস্তিগুলো কিভাবে ইন্টারপ্রেট করতে হবে সেইটা বলা আছে এখানে। ফলে সেইটা বোঝার উপরে আসলে পুরো দণ্ডবিধিটা কত সহজ না কঠিন লাগবে এটা নির্ভর করবে। বলে আপনারা যদি গুরুত্ব দিয়ে না পড়েন, ক্লাস নিয়েছেন, ক্লাস নিয়েছি আমি, আপনারা ক্লাস করেছেন অথবা ভিডিও দেখেছেন, কিন্তু এটা সম্পর্কে কোনো আইডিয়া রাখার কোনো প্রয়োজন মনে করছেন না আপনারা। আমরা বলি কি যে কনসেপ্টের জায়গাটা ক্লিয়ার থাকলে বিষয়টা সহজ লাগবে, প্রথমত মেমোরাইজ করতে সুবিধা হবে, এবং থার্ডলি খুব ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে যে লিখিত পরীক্ষায় আপনি সহজে পাশ করতে পারবেন বা সহজে প্রস্তুতি নিতে পারবেন। কারণ এইটার মেহনত যদি এখন থেকে না করেন, তাহলে এগুলো এক কাজ করা যায় যে শুধু গুরুত্বপূর্ণ ধারা বাছাই করে বা এগুলা এগুলা পড়েন আর এমসিকিউ পরীক্ষা দেন। তো কনসেপচুয়াল জায়গাটা ক্লিয়ার করছে এই জন্যই যেন আপনাদের কোথাও আটকাতে না হয়, কিন্তু আপনারা এগুলো বিষয়ে মোটেও মনোযোগী না, যেটা আমি হতাশ হইলাম আর কি। আমাকে বারবার ভাবতে হয় যে তাহলে আমাকে অন্যভাবে পড়াইতে হবে, কিন্তু অন্যভাবে পড়াইতে চাই না, আর সবাই যেভাবে পড়ায় আর কি। তো আজকে আমরা দণ্ডবিধির বেসিক অংশেই আছি, এখান থেকে যাইনি। এখানকার আরেকটা টপিক পড়বো। টপিকটা হচ্ছে আমরা অপরাধের প্রয়োজনীয় উপাদান সম্পর্কে কি কি পড়েছিলাম, যে একটা রিয়া, অ্যাক্ট কার্য হতে হবে, আর একটা কি মেন্স রিয়া, খালি কাজ করলেই হবে না, মনে মনে একটা খারাপ অভিসন্ধিও থাকতে হবে, দুষ্টু মন থাকতে হবে, গিলটি মাইন্ড থাকতে হবে। এখন একটা শ্রিয়াও করলেন উইথ গিলটি মাইন্ড, মেন শ্রিয়াও করলেন।
কিন্তু যে কাজটা করলেন সেই কাজটা দেশের আইন অনুসারে কোনো অপরাধ না, তাহলে কি সেটা অপরাধ বলে গণ্য হবে? তখনও সেটা অপরাধ বলে গণ্য হবে না। তো অপরাধ সংগঠিত হওয়ার ক্ষেত্রে দুটো প্রধান উপাদান লাগে, একটা হচ্ছে অ্যাক্টাস রিয়া, একটা হচ্ছে মেন্স রিয়া। কিন্তু আরেকটু এক্সটেন্ডেড ফর্মে বিবেচনা করতে হয় আমাদেরকে। ওটা ছাড়া একটা অপরাধ অপরাধী বলে যদি গণ্য না হয়, তাহলে ওই অপরাধ সংক্রান্ত কাজ এবং দুষ্ট মন যতই থাকুক, দেশের আইন অনুযায়ী যেহেতু সেটা অপরাধ না, ফলে সেটা অপরাধ বলে গণ্য হবে না। এই তো হোয়াট এভার, আমরা যে কোনো একটা কাজ, সেই কাজটা অপরাধ কি না সেটা জানার জন্য আমরা দেখব যে সেখানে মেন্স রিয়া, মানে তার ভেতরে দুষ্ট মন ছিল কিনা। কারণ দুষ্ট মনটা তো এখন মনের ভেতর, হ্যাঁ একটা গান আছে, আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। মনের ভেতর ঘোরা যায়? ঘোরা তো যায় না। এখন আদালত গিলটি মাইন্ড ছিল, এটা কেমনে বাইর করবে? এটা বাইর করবে হচ্ছে সে আহ ঘটনার ক্রমগুলো দেখবে, ঘটনার পরিপ্রেক্ষিতটা দেখবে, কিভাবে ঘটনাগুলো ঘটলো। হ্যাঁ, এগুলো সাক্ষ্য প্রমাণের উপরে নির্ভর করবে যে হ্যাঁ তার পরিষ্কার গিলটি ইন্টেন্ট ছিল, দুষ্ট অভিসন্ধি ছিল, দুষ্ট মন ছিল, গিলটি মাইন্ড ছিল। ওকে, তো আমি গত ক্লাসেও বলেছিলাম যে এরকম একটা স্ত্রিয়া এবং মেনস্ট্রিয়া আছে, যে একজন অ্যাটেম্প টু রেপের শিকার হচ্ছে একটা মেয়ে, এই অবস্থায় ওই মেয়েটা ওই সম্ভাব্য রেপিস্টটাকে খুন করে ফেললো। তা আপনি পত্রিকায় হেডিং দেখলেন, কি হেডিং দেখলেন? যে একজন নারী কর্তৃক একজন পুরুষ খুন হয়েছেন। তা আপনি বুঝলেন যে একটা নারী, তিনি একটা পুরুষকে হত্যা করেছেন, একটা মানুষকে হত্যা করেছেন। আদালতে গিয়ে ওই মেয়েটা বলল যে আমি ওই সময় অ্যাটেম্প টু রেপের পরিস্থিতিতে ছিলাম, মানে সে আমাকে রেপ করার চেষ্টা করছিল, সুতরাং আমার দেহ এবং জীবন বাঁচানোর জন্য আমি তাকে খুন করতে বাধ্য হয়েছি। তো তার কাজ হচ্ছে কি? সে কারো বুকে ছুরি চালিয়েছে। তার কি বুকে ছুরি চালানোর উদ্দেশ্য কি ছিল? তাকে মেরে ফেলা। তাহলে একটা স্ত্রিয়া ছিল, মানে সে কাজটা করেছে, গিলটি মাইন্ডও ছিল, উদ্দেশ্য ছিল খুন করা। কিন্তু সেটা অপরাধের ব্যতিক্রমের আওতায় পড়বে, কেননা দণ্ডবিধিতে জেনারেল এক্সেপশনস, সাধারণ ব্যতিক্রম সমূহ, এই শিরোনামে দণ্ডবিধিতে ৪র্থ অধ্যায়ে ৭৬ থেকে ১০৬ ধারায় বিষয়গুলো বর্ণনা করা আছে, যে কোন কোন ক্ষেত্রে একটা স্ত্রিয়া থাকলেও, মেন স্ত্রিয়া থাকলেও, দেশের আইন অনুযায়ী সেটা অপরাধ হলেও, অর্থাৎ অপরাধ সংগঠনের জন্য প্রয়োজনীয় সব উপাদান আছে, কিন্তু ওটা এমন এক পরিস্থিতিতে অপরাধটা সংগঠিত হয়েছে, যেই পরিস্থিতি বা যেই শর্তের কারণে ওইটা অপরাধ বলে গণ্য হবে না। উহাকে বলে ব্যতিক্রম সমূহ, ইংরেজিতে এক্সেপশনস। এক্সেপশনস মানে ব্যতিক্রম সমূহ, এবং এই চ্যাপ্টারটার শিরোনামটা হচ্ছে জেনারেল এক্সেপশনস, সাধারণ ব্যতিক্রম সমূহ। এই সাধারণ ব্যতিক্রম সমূহ কোথায় প্রযোজ্য হয়? পুরো দণ্ডবিধি জুড়ে প্রযোজ্য হয়। এখন ধরেন খুনাখুনির যে সমস্ত ধারাগুলো রয়েছে দণ্ডবিধিতে, খুন সংক্রান্ত ২৯৯, ৩০০, এগুলো শাস্তি ৩০২, ৩, ৪, হ্যাঁ, কিংবা আরো অবহেলাজনিত হত্যা, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলোতে দণ্ডবিধির ওই ব্যতিক্রমের এই যে ৭৬ থেকে ১০৬ পর্যন্ত যা বলা আছে, এগুলোর কোনো কিছুর উল্লেখ যদি নাও থাকে, তবুও ধরে নিতে হয় যে এটা উল্লেখ আছে, কিংবা কথাটাকে এইভাবে বলা যায় যে পুরো দণ্ডবিধির যে কোনো অপরাধের শাস্তি বা সংজ্ঞা সমস্ত কিছুই সাধারণ ব্যতিক্রম সমূহের অধীনে ধরে নিয়ে পড়তে হবে। তার মানে ৭৬ থেকে ১০৬ পর্যন্ত যত ধারা আছে, সব ধারাগুলোকে আপনাকে যে কোনো ধারা পড়ার সময় বা বিচার করার সময় ওটা আপনাকে মাথায় রেখে সেটা বিবেচনা করতে হবে, কনসিডারেশনে নিতে হবে। এই কারণে আমরা ওই যে বলি ১ থেকে ১২০ খ, এইটুকু হচ্ছে দণ্ডবিধির বেসিক, যা কিনা পুরো দণ্ডবিধি জুড়ে অ্যাপ্লিকেবল হয়। সিম্পল কথা, তাহলে পড়া মনে রাখতে বুঝতে সুবিধা হবে। ১ থেকে ১২০ খ পর্যন্ত যার একদম পরিষ্কার ধারণা, তার কোনো টেনশন নাই দণ্ডবিধি বুঝতে। এবং ১২১ থেকে ৫১১ পর্যন্ত ঝরঝর ঝরঝর করে পড়ে যাবেন, কোনো সমস্যা হবে না, কোথাও আটকাবেন না। যেখানে আটকানোর সেখানে আমি আসছি ইনশাল্লাহ।
এখন আমরা দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রম সমূহ পড়বো, যে কোন কোন ক্ষেত্রে অন্য অনেক উপাদান থাকা সত্ত্বেও সেটা অপরাধ বলে গণ্য হয় না। আমরা এখন দণ্ডবিধির শুরুর যে চতুর্থ অধ্যায়ের যে ধারা সেটা দেখব। ধারা ৭৬ বলছে, আইনত বাধ্য বা ভুল ধারণাবশত নিজেকে আইন বলে বাধ্য বলে বিশ্বাসকারী ব্যক্তি বিশেষ কর্তৃক সম্পাদিত কার্য। বলছে যেই ব্যক্তি কোনো কিছু সম্পাদন করার জন্য আইন বলে বাধ্য বা তথ্যের ভুল ধারণাবশত, আইনের ভুল ধারণাবশত নয়, মানে তথ্যের ভুল ধারণাবশত, আইনের ভুল ধারণাবশত নয়, সরল বিশ্বাসে নিজেকে কোনো কিছু সম্পাদন করার নিমিত্তে আইন বলে বাধ্য বলে বিশ্বাস করে, সেই ব্যক্তি উক্ত কাজ সম্পাদন করলে তা অপরাধ নয়। যেমন সৈনিক ক তার ঊর্ধ্বতন অফিসারের আদেশ অনুযায়ী আইনের নির্দেশ মোতাবেক কোনো জনতার উপরে যদি গুলি চালায়, এইটা কোনো অপরাধ করে না, কারণ যেই লোক গুলি চালিয়েছে, যে অফিসার গুলি চালিয়েছে, যেই সৈনিক গুলি চালিয়েছে, তিনি তার ঊর্ধ্বতন অফিসারের নির্দেশ করেছেন, ফলে ওনার কাজই হচ্ছে নির্দেশ পালন করা, সো ওইটার ক্ষেত্রে তিনি অপরাধী বলে গণ্য হবেন না। এরকম বিচারালয়ের কোন এক কর্মকর্তা ক উক্ত বিচারালয় কর্তৃক ম কে গ্রেফতার করার জন্য আদিষ্ট হয়। মিস্টার ক কে বলা হয়েছে তুমি ম কে গ্রেফতার করে নিয়ে আসো, এবং যথাযথ তদন্তের পর তিনি খ কে, মানে অন্য এক ব্যক্তিকে ম মনে করে নিয়ে খ কে গ্রেফতার করে নিয়ে চলে আসে। ক কোনো অপরাধ সংগঠিত করেনি। অর্থাৎ প্রশাসনের লোকের কিন্তু বলা সহজ যে আমি ভুল করে ওনাকে ধরে নিয়ে এসেছি। বুঝতে পারছেন? আচ্ছা, ৭৬ ধারা পড়লেন বেসিক জিনিসটা, যে কোনো সরকারি কর্মচারী সরল বিশ্বাসবশত নিজেকে আইন বলে বাধ্য বলে বিশ্বাস করো তো সে তার সম্পাদিত কোনো কাজ অপরাধ নয়। এরকম ৭৭ আর ৭৮ দুটো একটু জোড়া ধারা আকারে পড়া উচিত আপনাদের। এটার শিরোনামটা দেখেন, বিচার বিষয়ক কার্য পরিচালনাকালে বিচারকের কার্য, আর ৭৮-এর শিরোনাম হচ্ছে আদালতের রায় কিংবা আদেশের অনুসরণে সম্পাদিত কার্য। মানে বিচারক রায় দিলেন আর বিচারকের রায় অনুযায়ী অন্য কেউ কাজ সম্পাদন করলো, এই দুটো কাজের কোনোটাই অপরাধ নয়। যেমন বিচারকের দ্বারা বিচার সম্পর্কিত কার্য পরিচালনা করলে আইন বলে তৎপ্রতি প্রদত্ত হয়েছে বলে তিনি বিশ্বাস করেন, এরূপ যে কোনো ক্ষমতা প্রয়োগ করার ক্ষেত্রে সম্পাদিত কোনো কিছু অপরাধ হবে না। মানে জজ সাহেব যদি কাউকে মৃত্যুদণ্ড দেয়, তো সেই মৃত্যুদণ্ডের মাধ্যমেও তো একজন লোককে সমাজে কি করা হয়, হত্যা করা হয়, কিন্তু সেটা হত্যার বা খুনের মর্যাদায় সেটা গণ্য হয় না। কেন? কারণ তিনি আইন বলে আইন অনুসারে কাজ করেছেন, এটি তার ডিউটি, এবং সমাজের স্বার্থেই করেছেন। তাহলে বিচারকের কোনো কাজ অপরাধ যে নয়, এটা বলা আছে ৭৭ ধারা, এটা মনে রাখতে হবে। আর তারপরের ধারাতেই বলছে বিচারকের কাজ অনুসরণ করে, মানে নির্দেশ অনুসরণ করে জল্লাদ যদি কারো ফাঁসি কার্যকর করে, আমি উদাহরণ দিচ্ছি, হ্যাঁ, ধারার কথা বলছি না, জল্লাদ যদি ফাঁসি কার্যকর করে, তাহলে সেই জল্লাদের কাজটাও আদালতের রায় অনুসারে সম্পাদিত কাজ যেহেতু, বিধায় তাহা অপরাধ বলে গণ্য হবে না। সিম্পল, খুব কঠিন কিছু না, কমন সেন্স, এগুলো আমরা জানি, সেটাই বইয়ে লেখা আছে। ফলে খুব বেশি চাপ নেওয়ার কিছু নাই যে এটা বুঝি না, বুঝবো না, ইত্যাদি না। যাই হোক, তাহলে ৭৭ এবং ৭৮ সম্পর্কে আমরা জানলাম। একটা হচ্ছে বিচারকের কাজ এবং বিচারকের নির্দেশ অনুসারে, ওখানে লেখা আছে আদালতের নির্দেশ অনুসারে। যাই হোক, বিচারকের নির্দেশ বা আদালতের নির্দেশ একই জিনিস। ওকে, ধারা ৭৯-তে বলছে, আইন সমর্থিত কিংবা ভুল ধারণা বশত নিজেকে আইন সমর্থিত বলে বিশ্বাসকারী ব্যক্তি কর্তৃক সম্পাদিত কার্য। ৭৬-এ ছিল, শুরুর ধারাটাতে ছিল যে আইন বলে সরল বিশ্বাসে তিনি মনে করছেন যে তার এই কাজ করণীয়, তিনি করছেন। আর এইখানে ভুল ধারণাবশত নিজেকে আইন সমর্থিত বলে বিশ্বাসকারী ব্যক্তির কাজ। এটা নিয়ে চাপ নেওয়ার দরকার নাই, ৭৭-৭৮ বিশেষভাবে মনে রাখবেন। ৭৯টা দেখে নেবেন, খাতায় লিখে রাখেন, আমি যা বলছি ৭৭-৭৮ করবেন, মানে বিশেষভাবে মনে রাখবেন। আর কি বললাম যে ৭৬ এবং ৭৯ দেখে নেবেন। ধারা ৮০ সম্পর্কে কি বলছি আমরা? বলছি এখানে বলছে যে কোনো আইনানুগ কার্য সম্পাদনকালে যদি দুর্ঘটনা হয়, আইনানুগ কার্য, এটাকে আমরা বাংলায় আইনানুগ কার্য বলছি, ইংরেজিতে বলে লফুল অ্যাক্ট। লফুল অ্যাক্টের অনেক ধরনের মানে হইতে পারে, যে আইন অনুসারে সম্পাদিত কাজ। তো এইখানে কিন্তু আইন অনুসারে সম্পাদিত কোনো কাজের কথা বলা নাই। লফুল অ্যাক্ট বলতে বোঝানো হচ্ছে যেই কাজ সাধারণভাবে সমাজের মধ্যে বৈধ। যেমন আমি আপনাদেরকে পড়াচ্ছি, এটা একটা বৈধ কাজ, আর আমি আপনাদের কাছে ফেন্সিডিল বা ইয়াবা বিক্রি করতেছি, এটা একটা অবৈধ কাজ, তাই তো? তাহলে লফুল অ্যাক্টটা হচ্ছে পড়ানো, আর আনলফুল অ্যাক্ট হচ্ছে আমি আপনাদের কাছে একটা
মাদকদ্রব্য বিক্রি করতেছে। এখন লফুল অ্যাক্ট, সমাজে যত ধরনের পেশা আছে সমস্ত কিছুই হচ্ছে লফুল অ্যাক্ট, বৈধ পেশা আছে আর কি। তো এরকম লফুল অ্যাক্টের মধ্যে আমরা যদি যাই, এখানে বলছে ধারার বর্ণনা দেখেন, দুর্ঘটনা বা দুর্ভাগ্যক্রমে এবং কোন প্রকার অপরাধমূলক উদ্দেশ্য কিংবা অবগতি ব্যতি রেখে আইনানুগ পদ্ধতি, আইনানুগ মাধ্যমের সাহায্যে এবং যথাযথ যত্ন ও সতর্কতার সাথে সম্পাদিত কোনো আইনানুগ কার্যই অপরাধ নয়। সম্পাদিত কোনো লফুল অ্যাক্ট অপরাধ নয়। উদাহরণ হচ্ছে, উদাহরণ পড়লে কাহিনী শেষ। ক একটা কুঠার নিয়ে কাজ করছে। কি কাজ করছে? কাঠ কাটছে। কাঠ কাটাটা কি? কাঠ কাটাটা হচ্ছে একটা লফুল অ্যাক্ট। বলছে হঠাৎ তা তো কুঠারের মাথাটি খুলে গিয়ে উড়ে যায় এবং সন্নিকটে দণ্ডায়মান এক ব্যক্তিকে নিহত করে। এক্ষেত্রে যদি কয়ের পক্ষে যথাযথ সতর্কতার অভাব না থেকে থাকে, তাহলে তার কাজ মার্জনীয় হবে এবং অপরাধ হবে না। তাহলে একটা লফুল অ্যাক্ট, আইনানুগ কার্য বাংলায় বলা হচ্ছে, শব্দটা যদিও যথেষ্ট পারফেক্ট না, তথাপি আমরা ধরে নেই যে যে কোনো মানুষের কাজ, সেইটার দ্বারা যদি যথেষ্ট সতর্কতার অভাব না থেকে থাকে, তাহলে তার কাজটার দ্বারা ক্ষতি হলে, কোনো মানুষ খুন হলে বা গুরুতর জখম হলে সেটা মার্জনীয় হবে এবং তা অপরাধ বলে গণ্য হবে না। এটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা ধারা। এই ধারাটা লাগবে আপনাদের। ৮০-র সাথে ৮১ দুটো একসাথে পড়তে হবে। ওদিকে ৭৭-৭৮ একসাথে পড়েছি, ৮০-৮১ দুটো একসাথে পড়তে হবে। ধারা ৮১-তে বলছে সম্ভাব্য ক্ষতিকর কাজ কিন্তু অপরাধমূলক উদ্দেশ্য ব্যতীত এবং ক্ষতি নিবারণ কল্পে সম্পাদিত। এখানে একটা উদাহরণ আছে, বর্ণনা না পড়ি। বলছে যে একটা জাহাজের কাপ্তান নিজের কোনো দোষ বা ত্রুটি ব্যতি রেখে নিজেকে এইরকম অবস্থায় দেখতে পায়, মানে এমন একটা সিচুয়েশন হয়েছে। সেই সিচুয়েশনটা কি? যে জাহাজের গতি পরিবর্তন না করলে ২০ জন বা ৩০ জন আরোহী সহ একটা নৌকাকে অনিবার্যভাবে ডুবিয়ে ফেলবেন, এবং গতিপথ পরিবর্তন করলে তিনি ২ জন যাত্রী সহ একটা নৌকা গকে, যা তিনি সম্ভবত বাঁচাতে পারেন, অবশ্যই ডুবিয়ে ফেলবেন। মানে দুটো নৌকাকেই, একটা নৌকায় ২ জন যাত্রী, আরেকটা নৌকায় ২০ জন যাত্রী ধরেন, হ্যাঁ। তো দুটো নৌকাকেই তিনি বাঁচানোর চেষ্টা করতে পারেন, কিন্তু কোনো একটাতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো এক্ষেত্রে যদি নৌকার ক্ষয়ের যাত্রীদের বিপদ মুক্তির জন্য সদ্বিশ্বাসে, মানে ২০ জন যাত্রী যেখানে আছে, সেই যাত্রীদের বাঁচানোর উদ্দেশ্যে এবং সেটা সৎ বিশ্বাসে যদি নৌকা গকে ডুবিয়ে ফেলার কোনো অভিপ্রায় ব্যতি রেখে তার গতিপথ পরিবর্তন করে এবং তার ফলে যদি ওই ২ জন আরোহী বহনকারী নৌকাতে ধাক্কা লেগে ওই ২ জন মারাও যায়, তবুও সেটা অপরাধ বলে গণ্য হবে না, কারণ তিনি বেশি ক্ষতি নিবারণ কল্পে সৎ বিশ্বাসে অপর একটা ক্ষতি করছেন, কিন্তু সে অপর ক্ষতি করার বেলাও তার এরকম কোনো ইন্টেনশন নাই যে ওটাকে আমি ডুবাবই, বরঞ্চ সেটাকেও বাঁচানোর চেষ্টা তার সর্বোচ্চ আকারে ছিল বা আছে। এরকম ক্ষেত্রে যদি সেই অল্প লোকেরাও মারা যায়, সেইটা তবুও দোষের মধ্যে পড়বে না। আচ্ছা, এখানে একাধিক উদাহরণ আছে, আপনারা দেখবেন। তাহলে কি ৮১ ধারা সম্পর্কে লেখেন, যে উদাহরণ দুটি দেখতে বলেছে স্যার। সময় ঘনিয়ে আসছে, যা বলছি বলছি, হ্যাঁ। রিভিশন ব্যাচের ক্লাস তো শুরু হবে ২০ তারিখে, সেটা তো হবেই, কিন্তু কথাটা হচ্ছে যে মানে ডিটেইল ক্লাস তো দণ্ডবিধির এটাই আমার শেষ, মানে এরপরে তার দণ্ডবিধির ডিটেইল ক্লাস আমি নেওয়ার সুযোগ পাবো না, বা আপনারাও পড়ার সময় সুযোগ দেওয়া আপনাদের দিক থেকেও উচিত না, হ্যাঁ। হাউএভার, ফলে যা বলছি সেটা টপাটপ লিখে নেন, যারা কষ্ট করে ক্লাসে আছেন, মানে কষ্টটাকে একটু সার্থক করেন। ধারা ৮২ থেকে ৮৬ একসাথে পড়তে হবে। ধারা ৮২ থেকে ৮৬, প্রত্যেকটা ধারা, প্রত্যেকটা শব্দ গুনে গুনে পড়তে হবে। সহজ জিনিস, কঠিন কিছু নয়। ৯ বছরের কম বয়স্ক শিশুর কাজ, বলছে ৯ বছরের কম বয়স্ক শিশুর করা কোনো কাজ অপরাধ নয়, এক লাইনে শেষ। আগে এটা ১৮৬০ সালে যখন আইনটা প্রণীত হয়, তখন সেটা লেখা ছিল ৭ বছর, 7 ইয়ার্স। ২০০৪ সালে এই ৮২ ধারাটা সংশোধিত হয়। সংশোধনে বলা হয় যে ৭ বছরের স্থলে তাহার ৯ বছরের কম পড়িতে হইবে। ফলে দণ্ডবিধিতে অনেক জায়গায় আবার দেখবেন উদাহরণ হিসেবে ৭ বছর ৭ বছর ৭ বছর এই সমস্ত লেখা আছে, হ্যাঁ। ওই ৭ বছরকে ৯ বছর ৯ বছর ৯ বছর ৯ বছর এভাবে গুনে গুনে মনে করে পড়তে হবে।
যদিও 7 লেখা আছে। হ্যাঁ, ওটা নিয়ে আবার কনফিউজ হবেন না। যেমন 6 ধারার উদাহরণে দেখবেন 7 বছরের বালকের কথা বলা আছে। এরকম 108 ক ধারাতেও সম্ভবত এরকম কিছু একটা আছে, বা কোন ওই দিকে কোন একটা ধারায় আছে অ্যাবেটমেন্ট রিলেটেড 7 বছর, কিন্তু আসলে এটা অ্যাকচুয়ালি 9 বছর, যেহেতু মূল যে বিধান 82 ধারা সেখানে বলে দিচ্ছে, সেটাই সংশোধিত হয়ে গেছে। ওকে, তো আমরা জানলাম যে 9 বছরের কম বয়সী করা শিশুর কোন কাজ, কাজ মানে কি, অ্যাক্ট, অপরাধের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বা অনিবার্য উপাদান, কাজ হতে হবে সেটাকে। অর্থাৎ 8 বছরের একটা শিশু যদি আপনার মুখে ঘুষি মেরে দাঁত ফেলে দেয়, তারপর যদি আপনি মামলা করেন, তো কোনো লাভ নাই। কারণ সে আদালতে যায় বলবে, স্যার আমার বয়স 8 বছর, আমার 9 বছরের কম বয়সী শিশু, আমি, আমার করা কোনো কাজ অপরাধ নয়। তাহলে কি 9 বছরের কম বয়সী বালক এবং বালিকা হইতে সাবধান নাকি? তো 9 বছরের কম বয়সী শিশুর করা কোনো কাজ অপরাধ নয়। ধারা 83-তে ওইটারই সামান্য এক্সটেনশন, বলছে 9 বছরের বেশি ও 12 বছরের কম অপরিণত বোধশক্তি সম্পন্ন শিশুর কার্য। এখন মনে প্রশ্ন জাগতে পারে, এইখানে কইলো 9 বছরের কম, এখানে কয় 9 বছরের বেশি, তাহলে 9 বছরটা গেল কই? এটাকে এইভাবে পড়তে হবে, 9 বছরের কম তো কম, যেদিন থেকে 9 বছর হলো সেখান থেকে শুরু হয়ে যাবে 9 বছর ও 9 বছর বেশি বয়স্ক এবং 12 বছরের কম বয়স্ক, 9 থেকে 12 বছরের কম, এইভাবে রেঞ্জটা ধরতে হবে। বলছে অপরিণত বোধ শক্তি সম্পন্ন শিশুর কার্য, বলছে 9 বছরের বেশি বয়স্ক, 12 বছরের কম বয়স্ক এমন শিশু কর্তৃক কৃত কোনো কিছুই অপরাধ নয়। উক্ত অপরাধের ব্যাপারে যেই শিশুর বোধশক্তি এতদূর পরিপক্কতা লাভ করেনি যে সেও আচরণের প্রকৃতি ও ফলাফল বিবেচনা করতে পারে, হু হ্যাজ নট অ্যাটেইনড সাফিসিয়েন্ট ম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং টু জাজ দ্য নেচার অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ হিজ কন্ডাক্ট অন দ্যাট অকেশন, মানে তার আচরণের ফলাফল সম্পর্কে সে জানে না। সুতরাং মানে ধরে নেওয়া হয় যে সবার তো আবার একইভাবে ম্যাচুরিটি আসে না। এখন 9 থেকে 12 ধরা যাক যে এই বয়সী কেউ, প্রথমত 9 এর কমে হলে তো সে অপরাধী হচ্ছেই না, তার কোনো কাজ, কিন্তু 9 থেকে 12 সেখানেও অপরাধ থেকে অব্যাহতি নেওয়ার সুযোগ আছে যদি সে প্রমাণ করতে পারে যে তার যথেষ্ট ম্যাচুরিটি হয়নি এবং সে যে কাজটা করেছে, সে যে ঘুষিটা মেরেছে, এই ঘুষি মারার ফলে কারো যে দাঁত পড়ে যেতে পারে এবং এটা যেটা দণ্ডনীয় অপরাধ হতে পারে, সেটা সম্পর্কে তার কোনো ধারণা নাই বা তার যথেষ্ট ম্যাচুরিটি নাই যে তার কাজটার ফলাফল কি হতে পারে। তখন সে এইটার অজুহাতে বলতে পারবে যে আমি অপরাধী না। 83, তাহলে 82-তে 9 বছরের কম, 83-তে 9 থেকে 12 বছরের কম, কিন্তু তাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে অপরিণত বোধশক্তি থাকতে হবে। আচ্ছা, এরপরে অপ্রকৃতস্থ ব্যক্তির কার্য, ইংরেজিতে হচ্ছে আনসাউন্ডনেস অফ মাইন্ড। এমন কোন ব্যক্তি কর্তৃক কোনো কিছু অপরাধ নাই যে ব্যক্তি অনুরূপ অপরাধ সংগঠনকালে মানসিক অসুস্থতার কারণে কার্যটির ধরন সম্পর্কে অবহিত হতে অপারগ বা সে আইনের দৃষ্টিতে ভুল বা আইনের পরিপন্থী কার্য করেছে বলে জানার অযোগ্য, মানে তার সেন্স নাই, পাগল, আনসাউন্ড মাইন্ড। লোকে বলে যে পাগলের হাত থেকে নিজেই, মানে ধরেন পাগল লাঠি নিয়ে ঘুরতেছে শহরে, হ্যাঁ, এখন আপনি ওর পাশ দিয়ে গেলেন আর আপনি ভাবলেন যে আপনি তো মেলা আইন জানেন, পাগল আপনারা দিল এক বাড়ি, তখন কি ভাবলেন যে আমি তো আছে, আমার কোর্ট, জীবনের প্রথম মামলা করব পাগলের বিরুদ্ধে, কিন্তু লাভ হবে না, কারণ সে পাগল। পাগল থেকে নিজেই সতর্ক থাকতে হয়, এটা তো সমাজে চলতি কথা, গুরুজনরা বলে না, এই যে কিউ জামান সাহেব ভাই ভালো বলতে পারবেন, যে গুরুজনরা এরকম কথাবার্তা বলে, মানে অতীত থেকে আসে যে পাগল থেকে নিজেই সাবধান থাকতে হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে অপ্রকৃতস্থ ব্যক্তির কার্য গেল। এরপর হচ্ছে 85, বলছে অনিচ্ছাকৃত নেশাগ্রস্তের কারণে বিচার শক্তি রহিত লোকের কার্য, এমন কোন ব্যক্তি কার্য সম্পাদনকালে প্রমত্ততাবশত বাই রিজন অফ ইনটক্সিকেশন কার্যটির প্রকৃতি বা সে যা করছে তা ভুল বা আইনের পরিপন্থী বলে চিনতে বা বুঝতে পারার যদি অযোগ্য হয়, তৎকর্তৃকৃত কোনো কিছু অপরাধ নয়, তবে শর্ত থাকে যে প্রমত্ততা সৃষ্টিকারী বস্তু তার অগোচরে বা ইচ্ছার বিরুদ্ধে তার উপরে প্রয়োগ করা হয়েছিল।
অর্থাৎ আপনাকে জল দিবে বলে জলের সাথে কিছু ইনটক্সিকেটেড মানে নেশা দ্রব্য মিশিয়ে আপনাকে নেশাগ্রস্ত করে দিয়ে আপনাকে দিয়ে কোনো অপরাধ করিয়ে নিল, সেটা যদি আপনার অনিচ্ছাই হয়, ওকে, তাহলে আপনার যেহেতু অনিচ্ছাই হয়েছে, ফলে আপনার ইচ্ছা হলে কিন্তু আবার তাহলে এই শর্তের মধ্যে পড়ে না। অনিচ্ছায় যেহেতু হয়েছে, সুতরাং কি হবে, সেটাও অপরাধ বলে গণ্য হবে না। নেক্সট সেকশন, যে অপরাধের ক্ষেত্রে বিশেষ জ্ঞানের প্রয়োজন রয়েছে নেশাগ্রস্ত ব্যক্তি কর্তৃক সেই অপরাধ সংগঠন। আবার ওই 85 ধারার কথাই সামহাউ বলেছে, কিন্তু বিশেষ জ্ঞানের কথা বলেছে। একটা অপরাধ করার জন্য যে বিশেষ জ্ঞানের প্রয়োজন, ওই জ্ঞানটা প্রয়োগ করার মতো পরিস্থিতিতে উনি নাই। এটার পরিণতি, ফলাফল ইত্যাদি কাছাকাছি ধারা পড়ে রাখবেন, শিরোনাম ধরে 86 ধারাটাকে বিশেষভাবে রাখবেন। 85 তো নেশাগ্রস্ত ব্যক্তি কর্তৃক করা কাজ, কিংবা শব্দটা আরেকটু পরিষ্কার করে লিখতে পারেন, অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত ব্যক্তির করা কাজ। অনিচ্ছাকৃত মানে এটা অন্যতম প্রধান শর্ত, আবশ্যকীয় শর্ত। আর 86 ধারার পাশে লিখে রাখতে পারেন যে অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত ব্যক্তির বিশেষ জ্ঞানের অভাব। বিশেষ জ্ঞান, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বিশেষ জ্ঞান শব্দটা দিয়ে, তখন কি করবেন, 86 ধারা উত্তর দিবেন, নট 85। আচ্ছা, এরপরে 87, 88 আমরা তো দীর্ঘদিন পড়াইনি, আপনারা পড়ে নেন। এমনিতে 89 ধারা সম্পর্কে একটু ধারণা রাখেন। অভিভাবক কর্তৃক বা অভিভাবকের সম্মতিক্রমে শিশু বা মস্তিষ্ক বিকৃত ব্যক্তির মঙ্গলার্থে সৎবিশ্বাসে কৃত কার্য। সরি, আচ্ছা, বলছে যে অভিভাবকের সম্মতিক্রমে শিশু বা মস্তিষ্ক বিকৃত ব্যক্তির মঙ্গলার্থে সৎবিশ্বাসে কৃত কার্য। উদাহরণ আছে নাকি? উদাহরণ আছে। ক, তার শিশুর মঙ্গলার্থে তার শিশুর সম্মতি ব্যতি রেখে, শিশুর সম্মতি নেওয়ার সুযোগ নাই, একজন চিকিৎসক দ্বারা পাথর বের করানোর উদ্দেশ্যে তার শিশুকে অস্ত্রোপচার করায়, হ্যাঁ, অপারেশন করায়। অস্ত্রোপচার মানে অপারেশন। কয়ের জানা ছিল যে উক্ত অস্ত্রোপচারের ফলে শিশুটির মৃত্যু ঘটতে পারে, কিন্তু শিশুকে মারার অভিপ্রায় নিশ্চয়ই তার বাবা তাকে অস্ত্রোপচার অপারেশন করার জন্য পাঠায়নি, তাই না? বলছে যেহেতু শিশুটির রোগ নিরাময় করাই ছিল তার উদ্দেশ্য, সেহেতু ক এক্ষেত্রে ব্যতিক্রমের আওতাধীন হবে 87 ধারা। 90 হচ্ছে ভীতি বা ভ্রান্ত ধারণার অধীনে প্রদত্ত বলে বিদিত সম্মতি। 90, 91, 92, 92টা পড়বেন শিরোনামটা সহকারে, বিস্তারিত পড়াবো না। উদাহরণ আছে, আবারও এখানে একটা সার্জনের উদাহরণ আছে, বেশ কয়েকটা উদাহরণ আছে। সার্জন ক একটা শিশুকে এমন একটা দুর্ঘটনায় আপতিত দেখতে পান যে অবিলম্বে অস্ত্রোপচার সংগঠন না করলে উক্ত দুর্ঘটনা মারাত্মক আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতিটি এমন যে শিশুর অভিভাবকের নিকট আবেদন করারও সময় নেই। ক, সৎবিশ্বাসে শিশুর মঙ্গল কামনা করে শিশুটির অনুরোধ সত্ত্বেও অস্ত্রোপচার সংগঠন করে, ক কোনো অপরাধ করে নাই। 89 ছিল অভিভাবক সম্মতি দিয়া অভিভাবক নিজেই ডাক্তারের হাতে তুলে দিতেছে যে অপারেশন করেন, না হলে আমার ছেলেটা সারা জীবন পঙ্গু থাকবে বা ক্ষতিগ্রস্ত হবে ইত্যাদি, হ্যাঁ, সেখানে মারাও যেতে পারে, সেটার ক্ষেত্রে অভিভাবক দায়ী হবেন না। আবার এখানে একজন সার্জন যিনি একটা দুর্ঘটনায় পতিত এক শিশুকে বাঁচানোর জন্য সৎবিশ্বাসে তাকে অস্ত্রোপচার করে, সেই সময় যদি উনি মারা যান, সেটাও কোনো অপরাধ হবে না। এই উদাহরণগুলো দেখবেন। 93টা মোস্ট ইম্পর্টেন্ট একটা ধারা, সৎবিশ্বাসে কৃত যোগাযোগ। আসলে যোগাযোগ এটা সম্ভবত ইনফরমেশন আছে। যদি কোনো ব্যক্তির উপকারার্থে কোনো সংবাদ পরিবাহিত হয়, কোনো ইনফরমেশন দেওয়া হয়, তাহলে যে ব্যক্তির নিকট উক্ত সংবাদ পরিবাহিত হয় সেই ব্যক্তির কোনো ক্ষতি সাধিত হতে পারে, বিধায় সৎবিশ্বাসে সম্পাদিত কোনো সংবাদ প্রদান অপরাধ নয়। উদাহরণ আছে। আবার সার্জন, সার্জন ক সৎবিশ্বাসে একটা রোগীকে তার মত জানায় যে সে বাঁচবে না, এতে মর্মান্তিক আঘাত প্রাপ্তির ফলে রোগীটির মৃত্যু হয়, মানসিকভাবে আঘাত পাইছে, সে আর বাঁচবে না, এটা শুই না, ক কোনো অপরাধ করে নাই, যদিও তিনি জানতেন যে উক্ত যোগাযোগের ফলে রোগীটির মৃত্যু মুখে পতিত হওয়ার সম্ভাবনা ছিল। এটা জানা সত্ত্বেও সেই খবরটা না দিয়ে তাকে উপায়ও নাই,
তাকে বলতেই হচ্ছে যে আপনি আর বেশি দিন বাঁচবেন না। ফলে এরূপ ক্ষেত্রে এই কথা শুনে যদি তিনি হার্টফেল করে মারা যান, তাহলে সেটাও অপরাধ বলে গণ্য হবে না। এর শিরোনামটা ইন্টারেস্টিং, সদ্বিশ্বাসী কৃত যোগাযোগ। ইংরেজি শিরোনামটা এটা দেখে রাখবেন একটু বই থেকে, 93 ইংরেজি শিরোনামটা। হ্যাঁ, এটা ধরে প্রশ্ন আসতে পারে। এরকম 94, 95 আরো দুটো ধারা আছে, পড়ে নেবেন। এগুলো অত চাপ নিয়ে পড়ার দরকার নাই। তো আমরা কি জানলাম? আমরা পড়ছিলাম 76 থেকে 106। এখানে এসে একটু থামলাম। থামলাম এই কারণে যে দণ্ডবিধির 76 থেকে 106 চতুর্থ অধ্যায়ের একটা বিষয়বস্তু হলেও 96 ধারার উপরে একটা উপশিরোনাম আছে, সেইটাকে আলাদা করা হয়েছে। যেহেতু আলাদা, সেই কারণে আমরা একটু দম নিলাম। তো আমরা এতক্ষণ কি কি বললাম? ক্যামেরার দিকে তাকিয়ে থেকে একটু ভাবেন। 76 ধারায় পড়লাম যে সরকারি কর্মচারী কর্তৃক করা কোনো কাজ সৎবিশ্বাসে যদি হয়, তাহলে সেটা অপরাধ না। ওটার সাথে একটু মিল ছিল 79 ধারার। আর মাঝখানে 77 আর 78 বললাম যে একটা বিচারকের কাজ আর একটা বিচারকের নির্দেশে সম্পাদিত কাজ। এই দুটো ধারা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, 77, 78। তারপরে আমরা 80 ধারা দেখলাম এবং 81 ধারা দেখলাম। 80 ধারাটা ছিল লফুল অ্যাক্ট নিয়ে, আইনানুগ কার্য। ওই যে কাঠুরিয়া কাঠ কাটছে, কুঠারের ফলাটা গিয়ে দণ্ডায়মান ব্যক্তিকে নিহত করিল, যদি তার অবহেলা না থাকে তাহলে তা সুন্দরভাবে কি হবে? অপরাধ বলে গণ্য হবে না। 81 ধারায় দেখলাম বেশি ক্ষতি থেকে বাঁচতে গিয়ে অল্প ক্ষতি করা, সেটাও অপরাধ নয়। তাহলে 80, 81 দুটাই পড়তে হচ্ছে জোড়া আকারে, জরুরি, আসবে। 82 থেকে 86 5টা ধারা পরপর, একটাও বাদ দেওয়া যাবে না। 82, 83 একটা 9 বছর, আর একটা হচ্ছে 9 থেকে 12 বছরের কম। 83 ধারায় 9 থেকে 12 বছরের কম বলার সময় বলছে অপরিণত বোধ বুদ্ধি। 84-তে বলছে পাগল হইলে কি হবে, আনসাউন্ডনেস অফ মাইন্ড। আর 85, 86-তে বলেছে অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত ব্যক্তি। অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত ব্যক্তির কি কাজ করা অপরাধ নয়, 85। আর অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত ব্যক্তির বিশেষ জ্ঞানের অভাব ছাড়া যখন একটা কাজ হয়, ধারা 86। এরপরে আমরা বললাম যে 89 ধারাটা দেখবেন, অভিভাবক তার বাচ্চাকে করলো। হ্যাঁ, 92, 93 এই ধারাগুলো দেখতে বলেছি। তাহলে আমরা কিছু সাধারণ ব্যতিক্রম সম্পর্কে জানলাম। এইবার 96 থেকে 106, এটাও চতুর্থ অধ্যায়ের মধ্যেই, কিন্তু 96 থেকে 106 একটা আলাদা হেডিং আছে, হেডিং শিরোনাম। মাথার উপর একটা ছাদ আছে, সেই ছাদের শিরোনামটা হচ্ছে কি? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বা ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার। পাগলের করা কোনো কাজ অপরাধ না, আপনি জানেন এটা। পাগল আপনারে মারতেছে ধরা, আপনি কি বসে থাকবেন? আপনিও পাগলকে মারবেন। কেউ আইসা আপনারে উড়া ধরা ঘুষি মারতেছে, আপনি কি চায় চায় দেখবেন? একদিন হাসরের ময়দানে তোর বিচার হবে। হাসরের ময়দান তো আছেই। আপনি আবার এও ভাবতে পারেন, যেহেতু আপনি আইনের লোক, উকিল হবেন, হ্যাঁ, ভাবতে পারেন যে দেশে ন্যায় বিচার আছে, আইন আছে আমার পক্ষে, এইভাবে ঘুষি খেয়েই চলে যাবেন। তারপরে কোর্টে গিয়ে বলবেন যে এই হইলো। কদিন আগে আমার বাচ্চা ফোন করে বলে যে বাবা আমাকে নিচের ভাড়াটিয়া মেরেছে, মানে অনেকদিন ধরে মারে, বুঝছেন। খেলতে যায়, আর ও মাঝে মাঝে ব্যাট র্যাকেট কিছু দিয়ে একটু মেরে দেয়। তবে আমার ছেলেটা আমার মতোই অতি ভদ্র নিরীহ। হ্যাঁ, আমি জীবনে কারোর সাথে মারামারি করি নাই। আমার ছেলেটা ওইরকম হয়েছে, মানে আমার যত বদ গুণ সেগুলো পাইছে, বুঝছেন। ভালো গুণ তো পাবে না, মানে বাপের ভালো গুণ কিন্তু ছেলেরা পায় না।
মেয়েরা পায়। আর মায়ের ভালো গুণ হচ্ছে ছেলেরা পায়। আর বাপের যত খারাপ গুণ সব ছেলেরা পায়, আর মায়ের যত খারাপ গুণ সব মেয়েরা পায়। এই এক ডিলেমা। হ্যাঁ, আমরা যারা পিতামাতা হয়েছি আমরা ভালোই জানি, কিংবা যারা পিতামাতা হন নাই তারাও জানে যে তাদের বাবা মার কাছ থেকে কি কি ইনহেরিট করেছে। মা বলে না একদম বাপের মতো হয়েছিস, কখন বলে? যখন বাপের খারাপ গুণটা দেখে ছেলের মধ্যে। আর যখন আপনি ভালো কিছু করবেন, এই যে আমার ছেলে, আমার ছেলে দেখো। হ্যাঁ, এই তো। তো আমার ছেলেটা আমাকে ফোন দিয়ে বলছে বাবা আমাকে মেরেছে, বলে সেই কান্না। তা আমি বললাম যে অনেক তো হলো, তুমি 2 মাস ধরে মার খাচ্ছ, 2 দিন 3 দিন পর পরই। তুমি মারোনি? না বাবা আমি মারিনি, আমি কান্নাকাটি করতে করতে চলে আসছে, এই যে তোমাকে ফোন দিলাম। আমি বললাম যে এরপর থেকে ও যখনই মারবে তুমি একটা মাইর দিবা, সাথে সাথে মাইর দিবা। তো এইটা তো ধরেন যে এখনো ঘরের বাইরে বের হয়নি খুব বেশি। স্কুল কলেজে যাইতে থাকলে এর ওর কাছ থেকে মারামারি গুতাগুতি টিজ করতে করতে মানে জিনিসগুলো শিখে যাবে। হ্যাঁ, যে মায়ের খাইলে ইট্টি মারিলে পাটকেলটি মারতে হয়, মানে ইট্টি খাইলে। হ্যাঁ, তো ফলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার ওইটা হাসরের ময়দানের জন্য তুলে রাখবেন না, কোর্টের জন্য তুলে রাখবেন না, সাথে সাথে মেরে দিবেন। হ্যাঁ, এটাই বলেছে। এবং সাথে সাথে এরকম মারলে কোনো অপরাধ হবে না, এইটাই বলেছে। এটাও অপরাধের কি ব্যতিক্রম। লেটস সি যে আমরা সেই 96 ধারায় যাই, মানে 96 থেকে সেই পরের অংশে যাই। 96 ধারা একটা ছোট্ট ধারা, দণ্ডবিধির সবচেয়ে ক্ষুদ্রতম ধারাগুলোর একটা। কি বলছে? আত্মরক্ষার ক্ষেত্রে সম্পাদিত কাজ। শিরোনাম বলছে আত্মরক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত অধিকার প্রয়োগজনিত কোনো কাজই অপরাধ না। কাহিনী শেষ। কাজ কাজ, অপরাধে অপরাধ সংগঠনে কাজ করতে হয় সবার আগে। আত্মরক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত অধিকার প্রয়োজনীয় কোনো কার্যই অপরাধ নয়। 96 ধারায় এই কথাটা বইলা 97 ধারায় ওইটারই একটু এক্সটেনশন করছে এইভাবে যে দেহ ও সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার। শুরুতে একটা কথা আছে 99 ধারার আরোপিত নিয়ন্ত্রণ সাপেক্ষে। এইটা আমরা পরে বুঝবো 99 ধারার নিয়ন্ত্রণ সাপেক্ষে বলতে কি বোঝাচ্ছে। 99 ধারাটা আমরা পরে দেখবো। হ্যাঁ, 97 ধারাটা বুঝি যে ওই কি নিয়ন্ত্রণ সাপেক্ষে সেটা পরে বুঝলেও হচ্ছে। বলতেছে যে প্রত্যেকটা লোকেরই প্রথমত মানব দেহ সংক্রান্ত কোনো অপরাধের বিরুদ্ধে, মানব দেহ নিজের বডি, মানুষের বডি, এইটা সংক্রান্ত যদি কোনো অপরাধ, অপরাধ মানে কি বুঝতে পারছেন, ফৌজদারি অপরাধ দের বিরুদ্ধে তার নিজের দেহ এবং অন্য যে কোনো লোকের দেহ রক্ষা করার ব্যক্তিগত অধিকার আছে। ইংরেজিতে আছে হিজ ওন বডি এন্ড দ্য বডি অফ এনি আদার পারসন। মানে ব্যাপারটা শুধু এরকম না যে আপনাকে এসে ঘুষি মারছে, শুধু আপনারই অধিকার আছে আপনার নিজের ঘুষি খাওয়ার সময় ওরা একটা পাল্টা ঘুষি দিবেন, ব্যাপারটা এরকম নয়। আপনি চায়ের দোকানে দাঁড়ায় আছেন, কিছু লোক এসে একটা লোককে হেভি পেটাচ্ছে, ওই সময়ও তার শরীর রক্ষার জন্য আপনি কাজ করতে পারবেন, সেটাও আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার বলে চালিয়ে দিতে পারবেন। শুধু নিজের বডি নয়, নিজের বডি এবং অপরের বডি। 97 ধারার প্রথমত অংশ পড়লাম। দ্বিতীয়ত এমন কোন অপরাধজনক কাজের বিরুদ্ধে তাহার নিজের অথবা অন্য যে কোনো লোকের স্থাবর বা অস্থাবর সম্পত্তি রক্ষার জন্য, the property whether movable or immovable of himself or of any other person। মানে আপনার বাসায় যদি চুরি হয় তাহলে আপনি কি চোরকে ঠেকানোর জন্য চোরকে পাকড়াও করবেন, ধরবেন, ওর ধরে পিটবেন, ওকে একটু নিস্তেজ করে দিবেন যে বেড়া তোরে আমি এখন পুলিশে দিব। শুধু তাই না, পাশের বাড়িতে যদি চুরি হয় তাহলে আপনি নিজের বাড়ির দরজা খুলে
চোরের জন্য বাইরে দাঁড়ায় থাকবেন যে বেটা তোরে আমি দরুম, কোনো সমস্যা নাই। ব্যক্তিগত আত্মরক্ষার প্রয়োজন এত দূর পর্যন্ত বিস্তৃত, শুধুমাত্র নিজ নয়, পার্শ্ববর্তী যে কারো, নিজের সম্পত্তি অপরের সম্পত্তি, নিজের দেহ অপরের দেহ। শিরোনাম হচ্ছে দেহ ও সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার। সেই শিরোনামে নিজ দেহ অপরের দেহ, নিজ সম্পত্তি অপরের সম্পত্তি বলছে ব্যক্তিগত অধিকার আছে যে কার্যটি চুরি, দস্যুতা, অনিষ্টকারিতা ইত্যাদিতে, মানে সম্পত্তি সম্পর্কে আমরা পড়ছিলাম। ব্যতিক্রমটা এখন পড়বো না। তাহলে নিজ দেহ অপরের দেহ। এরপরে আচ্ছা 97 ধারা পড়লাম আমরা না, 96 আর 97, 98, 99 আমরা একটু পরে দেখব। পরে দেখে আমরা চলে যাব 100 ধারায়। 100 ধারা মানে 100 ধারা একটা সুন্দর রাউন্ড ফিগার না, এটা দিয়ে একটু মনে রাখতে হবে একটা কথা। কথাটা কি? কথাটা হলো যে এইটা দেহ সংক্রান্ত আত্মরক্ষার অধিকারের যেই ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায় অন্যের, বলছে যখন নিজ দেহ রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিয়া অন্যের মৃত্যু ঘটানো যায়। মৃত্যু মৃত্যু বুঝেন, মানে অন্যকে মেরে ফেলবেন আপনি, খুব গুরুত্বপূর্ণ ধারা। আপনার মেরে ফেলাটা বৈধ কখন? দেহ রক্ষার প্রয়োজনে। বর্ণনায় বলছে ওপরে উল্লেখিত সর্বশেষ ধারাটিতে আরোপিত নিয়ন্ত্রণ সাপেক্ষে। সর্বশেষ ধারা কত? 99 ধারা, 100 আগের ধারা। হ্যাঁ, দেহ রক্ষার প্রয়োজনে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিয়া স্বেচ্ছাক্রমে আক্রমণকারী প্রতিপক্ষের মৃত্যু সংঘটন বা অন্য যে কোনো প্রকার ক্ষতি সাধন করা যাইতে পারে যদি সেই অপরাধটির বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিবার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সেই অপরাধটি নিম্নোক্ত অপরাধগুলো হয় কি? এমন ধরনের আক্রমণ যার ফলে আপনার এইরকম আশঙ্কা হইল। কি আশঙ্কা? যে ও যে আঘাত করবে সে আঘাতে আমার মৃত্যু হয়ে যাবে, এরকম যদি আপনার আশঙ্কা হয়। 2 নাম্বার বলছে এমন আক্রমণ যার ফলে এমন আশঙ্কা হচ্ছে যে প্রতিরোধ যদি না করি তাহলে সেই আঘাতের বা আক্রমণের ফলে আসন্ন মৃত্যু অনিবার্য, মানে মৃত্যুটা হয়তো একটু পরে আসবে কিন্তু আসবে, আর ওটাতে মৃত্যুই আসবে। 1-এ। 2-এ বলছে মৃত্যু চলে আসতে পারে। তৃতীয়ত বলছে যে an assault with the intention of committing rape, ধর্ষণের উদ্দেশ্যে আঘাত বা আক্রমণ। এখানে আঘাত শব্দটা হবে না পিডিএফ এ, হ্যাঁ, শুধু আক্রমণ শব্দটা হবে। an assault, আমরা অ্যাসল্ট শব্দটা পরে পড়বো। হ্যাঁ, ধারায় বলা আছে শুধু আক্রমণের কথা। আমরা আঘাত শব্দটা এখানে বাংলায় লেখা হয়েছে, এটা ভুল লেখা হয়েছে, শুধু আক্রমণ হবে, এটা কেটে দেন। ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ, an assault with the intention of committing rape, ধর্ষণের ঘটনা ঘটানোর উদ্দেশ্যে কেউ যদি আক্রমণ করে, অ্যাসল্টের বাংলা হচ্ছে আক্রমণ, এবং আক্রমণ করাটা দণ্ডবিধিতে একটা আলাদাভাবে অপরাধ। ওকে। চতুর্থত অস্বাভাবিক কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে আক্রমণ, এখানেও আঘাত শব্দটা হবে না, হ্যাঁ, ভুলভাবে লেখা হয়েছে। an assault with the intention of gratifying unnatural lust, এটা দণ্ডবিধি 377-এ unnatural lust, মানে সমকামিতার অপরাধ। হ্যাঁ, এই যে মাদ্রাসা শিক্ষকদের মধ্যে এরকম ঘটনা প্রায় দেখা যায়। এটা মাদ্রাসার কথা তো বাইরে আসে বলে আমরা জানি, কিন্তু এর বাইরে তো আরো, মানে সমাজের মধ্যে, মানে পুরুষরাও আমাদের বালক বয়সে যে আমরা সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হই নাই, এরকম রেয়ার না, মানে কম বেশি থাকেই, যে আমরা ছোট বেলায় নারী পুরুষ উভয়, শুধু মেয়েরাই যে সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয় এমন নয়। তো ফলে ওই ধরনের সেগুলোকে বলা হয় অস্বাভাবিক কামনা চরিতার্থ। হ্যাঁ, তো ওইটা বলা আছে 377 ধারায়। তো দণ্ডবিধি 375 ধারায় সংজ্ঞায়িত ধর্ষণ, 377-এ সংজ্ঞায়িত আনন্যাচারাল লাস্ট, সেটার উদ্দেশ্যে যদি কোনো অ্যাসল্ট করা হয় তখন। পঞ্চমত ইন্টেনশন অফ কিডন্যাপিং অর অ্যাবডাক্টিং, এই দুটো একটা অপরাধের নাম, দুটো আলাদা আলাদা অপরাধের নাম, এই উদ্দেশ্যে যখন আক্রমণ করা হবে। ষষ্ঠত কোন লোককে অন্যায় বা বেআইনি ভাবে আটক করার উদ্দেশ্যে, ইন্টেনশন অফ রংফুলি কনফাইনিং এ পারসন, এই রংফুল কনফাইনমেন্ট একটা অপরাধ দণ্ডবিধিতে। এই সবগুলো অপরাধ করার জন্য যখন কোনো হামলা হয়, আক্রমণ হয়,
এবং তাতে এরকম মনে হয় যে আমি বাঁচবো না, আমাকে রেপ করবে অথবা সেক্সুয়ালি অ্যাবিউজ করবে, অথবা আমি মারা যেতে পারি, অথবা এমন আঘাত যার দ্বারা আমার মৃত্যু অনিবার্য হয়ে উঠতে পারে, এরকম ক্ষেত্রে অপরের মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। এরকম 6টা ক্ষেত্রের কথা বলা আছে 100 ধারায়। যখন নিজ দেহ বা অপরের দেহ রক্ষার জন্য অন্যের মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করব, ঠিক আছে, একজন আমারে ঘুষি মারলো, তো এখন ঘুষি মারার বদলে ঘুষি খায় যদি আমি তারে এখন চাকু দিয়ে মাইরাই ফেলি, তাইলে কিন্তু হবে না। সে আমারে ঘুষি মারছে, আমিও তারে ঘুষিই মারবো। বা আমার আত্মরক্ষার প্রয়োজনে তাকে নিরস্ত করার জন্য বা তাকে নিবৃত করার জন্য, তাকে থামানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করবো, ঘুষি মারবো, তাতে চড় মারবো, এমন ভাবে আঘাত করবো যেন সে উঠে দাঁড়াইতে না পারে। সে হয়তো মাত্র একটা ঘুষি মেরেছে আপনাকে, কিন্তু আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে তাকে একদম মাটির সাথে শুইয়ে দিতে পারেন, যে যা শুয়ে থাক 2 ঘন্টা। ওকে, কিন্তু আপনি ঘুষির বদলে ওকে খুন করে ফেলবেন, এইটা হবে না। আপনাকে তখন প্রমাণ করতে হবে সে আমাকে এমন ভাবে আঘাত করছিল যাতে আমার মৃত্যু হয়ে যেতে পারত, তাহলে আপনার তাকে মেরে ফেলাটা জায়েজ বা বৈধ হবে। 100 ধারায় ওটাই বলেছে যে কোন কোন ক্ষেত্রে অন্যের মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। আশা করি ক্লিয়ার, মানে এখানে বেশিক্ষণ থাকার কোনো মানে হয় না, আপনারা এটা বুঝবেন। যথেষ্ট ম্যাচুর লোক আপনারা, বা এগুলো আপনাদের জানা আছে। 96 ধারায় 6টা ক্ষেত্র, ওকে, দুঃখিত 96 নয়, 100 ধারায় 6টা ক্ষেত্র। এখন আমরা 101 ধারাটা দেখব। 101 ধারায় বলছে, অনুরূপ, ধারাটা পড়ে নেন, যে ক্ষেত্রে অনুরূপ অধিকার মৃত্যু সংগঠন ব্যতি রেখে অন্য যে কোনো ক্ষতির প্রতি প্রযোজ্য হয়, মানে অপরাধটা যদি উপযুক্ত সর্বশেষ ধারাটিতে, মানে কি 100 ধারায় যা বলছে উল্লেখিত কোন প্রকারের না হয়, ওই 6টা প্রকারের না হয়, তবে শরীর রক্ষার জন্য প্রয়োজনীয় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার স্বেচ্ছাক্রমে আক্রমণকারীর মৃত্যু সংগঠন পর্যন্ত প্রযোজ্য নহে। 99 ধারায় আরোপিত নিয়ন্ত্রণ সাপেক্ষে আক্রমণকারী মৃত্যু সংগঠন ব্যতি রেখে অন্য যে কোনো প্রকারের ক্ষতি সাধন পর্যন্ত প্রযোজ্য। তার মানে হচ্ছে 100 ধারায় বর্ণিত 6টা ক্ষেত্রের মধ্যে না পড়লে আপনি মৃত্যু ঘটানো ব্যতি রেখে অন্যান্য ক্ষতি করতে পারবেন। মৃত্যু ঘটানো ব্যতি রেখে মৃত্যু ঘটানো যাবে না। মৃত্যু ঘটাতে চাইলে 100 ধারার 6টা পরিস্থিতির মধ্যেকার একটা হতে হবে, তাহলে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ সাপেক্ষে আদালতে অব্যাহতি চাইতে পারবেন যে আমি তাকে খুন করেছি অথবা তার ঘুষি মেরে দাঁত ফেলে দিয়েছি, সেটা খুন করা বা গুরুতর জখমের অপরাধ বলে গণ্য হবে না, কারণ আমি সেটা আত্মরক্ষার্থে প্রয়োগ করেছিলাম। তাহলে 100 ধারায় 6টা ক্ষেত্রে খুন করা যাবে, অন্যের মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে, কিন্তু 101 ধারার মতে খুন ব্যতি রেখে আর কত দূর পর্যন্ত ক্ষতি সাধন করে সেটা 101 ধারার বিষয়বস্তু। কাহিনী শেষ। 102 ধারায় বলেছে, দেহ রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের আরম্ভ এবং উহার প্রয়োগকাল। আপনি চায়ের দোকানে দাঁড়ায় আছেন, আপনার এক শত্রু এসে ঘুষি মেরে আপনার দাঁত ফেলে দিয়ে গেল, আপনি দাঁতটা নিয়ে বাসায় গেলেন, মুখে একটু ব্যান্ডেজ ব্যান্ডেজ করলেন, কুলি টুলি করে বাড়ি চলে গেলেন, আর মনে মনে রাগ পুষলেন, ও কিন্তু চলে গেছে ঘুষি টুসি মাইরা, ও যায় বাড়িতে ঘুমাইতেছে, আর রাতে আপনার ঘুম হইতেছে না যে কেমনে আপনি এর প্রতিশোধ নেবেন। আপনি ভাবলেন সারা রাত না ঘুমায় সকালে যায় ওর বাড়িতে নক করলেন, ওরে বাইর করলেন, ও দরজা খুলছে, আর অমনি আপনি ধরে ওরে মারলেন। মাইরা টেরা কোর্টে এখন ও মামলা করছে, আপনি গিয়া কইলেন যে স্যার, ও আমার আগের দিন ঘুষি মারছিল, আমি পরের দিন সকালে যাই ওরে মারছি, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করছি, হবে? হবে না। কারণ 102 ধারায় বলছে যে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার যদি তার দেহের জন্য হয়, শরীরের জন্য হয়, তখন যখনই পরিস্থিতির উদ্ভব হয় তখন তখনই দেন অ্যান্ড দেন, সাথে সাথে সেইটার শুরু হয় এবং তখনই শেষ হয়ে যায়। এমনকি ঘুষি মেরে চলে যাচ্ছে, চলেই গেছে, তারপরে পেছনে গিয়ে আপনি ওরে মারতে পারবেন না, সেটা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার হইল না, সেটা আপনি প্রতিশোধ নিলেন। ক্লিয়ার? ও যেই মুহূর্তে আপনাকে মারছে সেই মুহূর্তে আপনাকে ব্যবস্থা লইতে হইবে, না হলে আসবে না, এই 100 অথবা 101 ধারার মধ্যে আসবে না। তাহলে 100-তে পড়লাম মৃত্যু ঘটানো যাবে 6টা ক্ষেত্রে, 101-এ পড়লাম মৃত্যু ব্যতীত অন্যান্য ক্ষতি করা যাবে। তার মানে যতদূর ক্ষতি করা যায় তার সবই 100 এবং 101 ধারায় বলা হয়েছে। আর 102 ধারায় এসে বলছে এটার ব্যাপ্তিকাল কতটুকু।
নেক্সট 103, যে ক্ষেত্রে সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য। এবার সম্পত্তি নিয়ে আসছে 100, 101, 102, তিনটাই দেহ সংক্রান্ত ছিল। এখন 103, 104, 105 তিনটাই সম্পত্তি সম্পর্কিত, এবং একটা ছন্দ আছে, রিদম আছে, মিল আছে। বলছে সম্পত্তির ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার 99 ধারায় উল্লেখিত বিধিনিষেধ সাপেক্ষে, আবার ওই 99 ধারার কথা বারবার 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 করে বলছে, ইচ্ছাকৃতভাবে অপরাধকারীর মৃত্যু বা তৎপ্রতি অন্য কোনো ক্ষতি সাধনের প্রতি প্রযোজ্য হবে যদি যে অপরাধ সংগঠন বা যে অপরাধ অনুষ্ঠানের উদ্যোগের জন্য উক্ত অধিকার প্রয়োগ বা প্রয়োজন, হোয়াটএভার। মোদ্দা কথা এখানে বলছে চারটা ক্ষেত্রের কথা বলছে। যদি দস্যুতা হয়, তাহলে দস্যুতা দণ্ডবিধিতে একটা অপরাধ, তাহলে সেইটাকে কি করতে হবে? সেইটার ক্ষেত্রে আপনি ওই দস্যুতা সংগঠনকারী ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন সম্পত্তি রক্ষার প্রয়োজনে। দ্বিতীয়ত, রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ, ইহাও একটি অপরাধ দণ্ডবিধি অনুযায়ী। এটা একটা অপরাধের নাম। রাত্রেবেলা অপথে মানে পথ দিয়ে না, পথ কোনটা? বাড়ির সদর দরজা বা দরজা, হ্যাঁ, ভেন্টিলেটর দিয়ে ঢুকলেন, জানলা ভেঙে ঢুকলেন, ছাদ দিয়ে ঢুকলেন, এগুলো সব অপথে, যেটা কিনা পথ না। ওকে, এরকম ব্যক্তিকে আপনি মেরে ফেলতে পারবেন সম্পত্তি রক্ষার প্রয়োজনে। তৃতীয়ত, বাসগৃহ বা সম্পত্তি সংরক্ষণের স্থানরূপে ব্যবহৃত হয় এমন ইমারত বা জাহাজে অগ্নিকাণ্ডের সাহায্যে অনুষ্ঠিত ক্ষতি করার উদ্দেশ্যে যদি কেউ এরকম করে, কেউ যদি আগুন লাগাই দেওয়ার চেষ্টা করে, তাকেও আপনি মৃত্যু পর্যন্ত, তারও মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। চতুর্থত, এইরূপ অবস্থায় চুরি, ক্ষতি বা গৃহপ্রবেশ, চুরি হোক, ক্ষতি হোক, গৃহপ্রবেশ হোক, যুক্তিসঙ্গত ভাবে এমন ভয়ের সৃষ্টি করতে পারে যে অনুরূপ ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকার প্রয়োগ করা না হলে মৃত্যু বা গুরুতর জখমই হবে উহার পরিণতি। মৃত্যু হতে পারে, গুরুতর জখমও হইতে পারে। চোর যখন আসে, ডাকাত যখন আসে দস্যুতা করার জন্য বা ডাকাতি করার জন্য বা চুরি করার জন্য, অনেকে আছে না, মানে যেমন অনেকে চোর দেখলে ভয় পায়, আবার চোর দেখলে তার মানে এই ব্যাটারে ধরবে আর কি, যবু অনেক রিস্ক থাকে যে চোরের কাছে কি আছে না আছে, চাকু আছে না কি আছে জানা নাই, হ্যাঁ, যদি এরকম হয়। তো চোর যদি আসে এবং সেইখানে যদি মনে হয় যে চোর চুরি করতে এসে আমাকে মেরেও ফেলতে পারে, এমনকি মেরে ফেলা তো পরের কথা, চোরের কাছে লুকায়িত কোনো অস্ত্র দ্বারা আমার গুরুতর জখম হইতে পারে, তাতেও আপনি ওই চোরের মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন। বোঝেন অবস্থা? একটু বেশি 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 আত্মরক্ষার অধিকার দিয়েছে। তো মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে চারটা ক্ষেত্রে। কয়টা আছে? সম্পত্তি রক্ষার ক্ষেত্রে চারটা। 104-এ বলছে যে ক্ষেত্রে অনুরূপ অধিকার মৃত্যু ব্যতিরেকে অন্য কোনো ক্ষতি সাধনের প্রযোজ্য হয়। কি এই ধারায় কি বলা থাকবে? বোঝা যাচ্ছে কি? এই ধারায় বলা থাকবে যে ওই যে 103 ধারায় চারটা ক্ষেত্রের কথা বলা হলো, ওই চারটা ক্ষেত্র বাদে যদি অন্য কোনো পরিস্থিতি হয় সম্পত্তি রক্ষার প্রয়োজনে, তাহলে আপনি মৃত্যু ঘটাতে পারবেন না, বাট অন্যান্য ক্ষতি সাধন করতে পারবেন। তাহলে 103-এ সম্পত্তির ক্ষেত্রে চারটা ক্ষেত্রে সম্পত্তি রক্ষার প্রয়োজনে মৃত্যু ঘটানো যাবে। 104-এ মৃত্যু ব্যতীত অন্যান্য ক্ষতি ঘটানো যাবে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে। তাহলে 105-এ কি থাকবে? আগের 100, 101, 102 ওই বিবেচনায় নিলে যে সম্পত্তি রক্ষার স্থায়িত্ব কাল কতটুকু সেইটা থাকবে। সূত্রের মতো সহজ। কি বলছে? বলছে ওটা আপনাদেরকে পড়ালে বরঞ্চ মনে থাকবে। সম্পত্তি রক্ষার জন্য ব্যক্তিগত অধিকার প্রয়োগের আরম্ভ এবং উহার প্রয়োগকাল। বলছে কোন সম্পত্তির প্রতি ন্যায়সঙ্গত ভাবেই বিপদের আশঙ্কার সূচনার সাথে সাথে সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকারের সূচনা হয়। চুরির ক্ষেত্রে অপরাধটি করার সূচনা হইতে অপরাধকারীর অপহৃত সম্পত্তি লইয়া উধাও না হওয়া পর্যন্ত, মানে যতক্ষণ চোরের পিছু পিছু যেতে পারেন ততক্ষণ পর্যন্ত, বুঝছেন? অথবা সরকারি কর্তৃপক্ষের সহায়তা লাভ না করা পর্যন্ত, মানে পুলিশ যতক্ষণ আপনার বিষয়ে ইনফর্ম না হচ্ছে যে আপনার বাসায় চুরি হয়েছে, ফলে পুলিশ চোরকে ধরতে হেল্প করবে। কিংবা সম্পত্তি উদ্ধার না হওয়া পর্যন্ত, মানে আরো দূর পর্যন্ত, মানে আপনি নিজেই সম্পত্তি উদ্ধারে নামে গেছেন, পুলিশ তো পুলিশের কাজ করছেই, চুরির বিরুদ্ধে সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার প্রযোজ্য হইবে।
বোঝেন অবস্থা। দেহের ক্ষেত্রে যখনকার ঘটনা তখনই দেন এন্ড দেন, নগদ নগদ যদি দিয়ে দিতে পারেন তাহলে সেটা চলবে, তাছাড়া চলবে না। সম্পত্তির ক্ষেত্রে কিন্তু নগদানগদি ব্যাপার নাই। সম্পত্তি নিয়ে গেছে মানে সম্পত্তি যতক্ষণ ওর কাছে ততক্ষণ পর্যন্ত ওর উপরে আমি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবো। পুলিশকে ইনফর্ম করবো সেটা ঠিক আছে, কিন্তু চোর যদি পালাতে লাগে চোরের পিছু পিছু যাবো আমি। চোর যদি আমার চোখের অদৃশ্য হয়ে যায়, আমি যেদিন চোরের হাতে পাবো সেদিন আমি ধইরা ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারি, তার কাছ থেকে আমার অপহৃত সম্পত্তি উদ্ধার করতে পারি। অপহৃত সম্পত্তি উদ্ধার করতে গিয়ে তাকে তার সাথে মারামারি হাতাহাতি আঘাত গুরুতর আঘাতের প্রয়োজন হলে সেটাও করতে পারে, কোনো বাধা নাই। তাহলে সম্পত্তির ক্ষেত্রে কিন্তু স্থায়িত্বকালটা একটু ভিন্ন, এইটা একটু মাথায় রাখতে হবে। দেহের ক্ষেত্রে কিন্তু একদম নগদ নগদ ব্যাপার। হ্যাঁ, টাটকা টাটকা যা দিবেন টাটকা। তো আমরা এখন 98 ধারাটা পড়বো। 98 ধারার বর্ণনাটা আপনাদেরকে পড়াবো এই জন্য যে বর্ণনাটা পড়লে বুঝতে সুবিধা হবে। 98 ধারা নিয়ে আমি যদি বার কাউন্সিলের প্রশ্নকর্তা হইতাম, 98 ধারা নিয়ে আপনাদেরকে প্রশ্ন দিতাম। ফলে গুরুত্বটা বোঝেন। বলছে অপ্রকৃতস্থ ইত্যাদি লোকের কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। অপ্রকৃতস্থ ইত্যাদি বলতে কি বুঝাবে? অপ্রকৃতস্থ লোক সম্পর্কে কোন ধারায় জেনেছেন আপনারা? 82 ধারায়, 83 ধারায়, 84, 85 না 86? 82, 83 দুটাই তো, একটা 9 বছর, এটা 9 থেকে 12, না মানে 12 কম। তারপরে 84 ধারায় আমরা কি পড়েছিলাম? অপ্রকৃতস্থ ব্যক্তি। তাহলে ওই যে অপ্রকৃতস্থ ব্যক্তি, তারপরে বলেছে ইত্যাদি, তার মানে বুঝতে হবে যে ওর আশেপাশে যেগুলো আছে ইত্যাদি কারা কারা? 85 অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত ব্যক্তি, 86 অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত ব্যক্তির বিশেষ জ্ঞানের অভাব, 83, 82 9 বছরের কম বয়স্ক শিশু বা 9 থেকে 12 বছরের কম বয়সী শিশু, ইনক্লুডিং 84 ধারা অপ্রকৃতস্থ ব্যক্তি। এই 5টা ধারায় যেই সমস্ত লোকের কথা বলা আছে সেই সমস্ত লোকের করা কোনো কাজ তো অপরাধ না, এটা তো আমরা জানি। তো তাদের বিরুদ্ধে যদি আত্মরক্ষার অধিকারের প্রশ্ন আসে তাহলে কেমনে এটা প্রয়োগ করব? ওই সম্পর্কে এই ধারাটা সেটার উত্তর দিচ্ছে, খুব সহজ উত্তর। বলছে কোন লোক যদি অল্প বয়স্কতা মানে কি 9 বছরের কম, 82 ধারা। বুদ্ধির অপরিণতি মানে কি 9 থেকে 12 বছরের কম বয়সী শিশু, যার বুদ্ধির ম্যাচুরিটি আসে নাই, কোন ধারা? 83 ধারা। মনে অপ্রকৃতস্থতা, আনসাউন্ডনেস অফ মাইন্ড, কত ধারা? 84 ধারা। বা নেশার ঘরে যেই কাজটা করছে, কত ধারা? 85 ধারা। বা তাহার কোন রূপ ভ্রান্ত ধারণার ফলে যে কাজটি করছে, কত ধারা? 86 ধারা। সেই কাজটা যদি অন্যথায় অপরাধমূলক হয়, কিন্তু উক্ত অবস্থায় করছে বলিয়া বা উক্তরূপ ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে করছে বলে কাজটি সেই রূপ অপরাধমূলক নয়, এই রূপ ক্ষেত্রে উক্ত কাজটি যথার্থই অপরাধমূলক হলে যেই রূপ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার থাকে, তো প্রত্যেক লোকের সেই রূপ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার থাকবে। অনেক ঘুরায়া পাচায়া যেই কথাটা কইছে সেইটা হইতেছে কি, যে পাগল লোক হোক, কম বয়সী শিশু হোক, বুদ্ধির ইম্যাচুরিটি হোক, অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত ব্যক্তি হোক, তাদের কাজ তো অপরাধ না। তাহলে সেই রকম লোক যদি আমার এসে ঘুষি মারতে থাকে তাহলে কি আমি ফ্যাল করে চায় থাকুম, নাকি তারেও বিরুদ্ধেও আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবো? এখানে এটাই বলছে, একজন সুস্থ লোক ওই কাজ করলে যেভাবে অপরাধমূলক হতো বা যেভাবে তার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যেত সেই একই রকম ভাবে প্রয়োগ করা যাবে। ব্যাপারটা খুব সিম্পল। ইংরেজিটা দেখেন, বাই দ্য রিজন অফ ইয়থ, কথাটা এইভাবে বলেছে, দ্য ওয়ান্ট অফ ম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং, the unsoundness of mind or the intoxication of the person doing that act। এইরকম, ওই তার মানে 82, 83, 84, 85, 86 ধারায় বর্ণিত লোকেদের কথা বলছে যে ওনাদের করা কোনো কাজ যদি আপনার আত্মরক্ষার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, ফলে তাদের বিরুদ্ধে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করিতে পারিবেন, কোনো অসুবিধা নাই। 106 ধারাটা মুখে বলি, হয়তো 98 ধারা সম্পর্কে জানো। 106 ধারায় বলেছে যে যদি কোনোভাবে একটা
ইনোসেন্ট পিপল আপনার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে যার প্রতি প্রয়োগ করবেন তাকে গুলিটা না লেগে বা তাকে চাকুটা না লেগে বা তাকে ঘুষিটা না লেগে অন্য একজন ইনোসেন্ট পাশে দাঁড়িয়ে থাকা একজন ইনোসেন্ট ব্যক্তি যিনি কিনা এইটার সাথে যুক্ত নয় তাকে যদি ঘুষিটা লাগে অথবা গুলিটা লাগে তাতে আপনার কোনো অপরাধ হবে না। 106 আমরা শুধু 99 ধারা ব্যতিক্রমটা পড়ি না। সেই ব্যতিক্রমে যাওয়ার আগে আমরা চার্টটা দেখে নিব, বোর্ডে দেখবো, এই জন্য এটা বইয়ে আছে তবুও দেখব কি বলেছে। 96 ধারা, হ্যাঁ, আত্মরক্ষার থেকে কোনো কাজই অপরাধ না, তাই তো। তারপরে 97 ধারায় বলেছে দেহ রক্ষা এবং সম্পত্তি রক্ষা এই দুই ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। তো দেহের জন্য বাম পাশে একটা রেখা টানলাম, সম্পত্তির জন্য ডান পাশে একটা রেখা টানলাম। দেহ সম্পর্কিত ধারাগুলো কি? 100 ধারা, 101 ধারা, 102 ধারা। সম্পত্তি সম্পর্কিত এই যে 102 এর পরেই শুরু হয়েছে 103 ধারা, 104 ধারা আর 105 ধারা। এখন এই 100 আর 103 এর একটা মিল আছে, কি? দুটোই মৃত্যু ঘটানো নিয়ে, একটা দেহের ক্ষেত্রে আরেকটা কি সম্পত্তির ক্ষেত্রে। 101 এবং 104 এর একটা মিল আছে, মৃত্যু ব্যতীত অন্যান্য ক্ষতি করা যাবে। একশো দুই আর 105 এর দুটোতেই বলেছে এটার স্থায়িত্ব কাল সম্পর্কে, যে কতক্ষণ পর্যন্ত এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। তাহলে 96 একটা বেসিক দিয়েছে, সেটার এক্সটেনশন হচ্ছে 97। এখানে এসে কইল দেহ রক্ষায় আছে আর সম্পত্তি রক্ষায় আছে। আলাদা করে কি মনে রাখতে হচ্ছে? নিজ দেহ এবং অপরের দেহ, নিজ সম্পত্তি আর অপরের সম্পত্তি। আপনি যদি ভাগাভাগি করেন তাহলে 4টা ভাগ প্রপারলি পাবেন, যদিও প্রধানত 2টা ভাগ, দেহ এবং সম্পত্তি। কিন্তু শুধু নিজের দেহই না, অপরের দেহ এবং শুধুই নিজের সম্পত্তি না, অপরের সম্পত্তিও রক্ষা করা যাবে। তারপরে ওই 97 ধারার বর্ণনা অনুসারে দেহ আর সম্পত্তি যদি আমরা খুঁজি তাহলে 100, 101 এবং 102 পরপর 3টা দেহ, 103, 104, 105 পরপর 3টা সম্পত্তি, এবং 100 থেকে 105 এটা ধারাবাহিক ভাবে আছে। তাহলে এরকম সূত্রবদ্ধ আকারে যদি পড়েন তাহলে এমসিকিউ এ যদি ধারাভিত্তিক প্রশ্ন আসে তাহলে তো পারাটা কঠিন কিছু না। আলাদা করে মনে রাখতে হবে 100 ধারায় 6টা ক্ষেত্রের কথা বলেছিল, 103 ধারায় সম্পত্তি রক্ষায় 4টা ক্ষেত্রের কথা বলেছিল। এই দুটো তথ্য আলাদা করে মনে রাখতে হবে। কঠিন কিছু? কঠিন নয়। 98 ধারা ওই যে আনসাউন্ডনেস অফ মাইন্ড এটসেট্রা এই সমস্ত বলেছে। 106 ধারায় হচ্ছে নিরপরাধ লোক যদি খুনের শিকার হয়। এখন আমরা ওই পিডিএফ এর মধ্যেই দেওয়া আছে, দেখবেন 99 ধারাটা একটু পরে পড়বো। আমি যা বোর্ডে আঁকলাম সেটা এই যে এই পিডিএফ এর মধ্যে দেওয়া ছিল, সুন্দর। নিজের জিনিস নিজেই সুন্দর বলছি, হ্যাঁ, সরি। ব্যক্তিগত আত্মরক্ষার হচ্ছে 96। 99 ধারা ব্যতিক্রম সাপেক্ষে কি করতে হবে? 97 ধারায় বলেছে দেহ রক্ষায় আর সম্পত্তি রক্ষায়। 100 ধারায় আর 103 ধারায় একটার ক্ষেত্রে দেহর ক্ষেত্রে 6টা, সম্পত্তির ক্ষেত্রে 4টা। 103 ধারায়, হ্যাঁ। 101-এ আত্মরক্ষার প্রয়োজন মৃত্যু ঘটানো ব্যতীত অন্যান্য আঘাত বা ক্ষতি সাধন কত দূর পর্যন্ত করা যাবে। 101 আর 104-এ রিদম আছে, একটা ছন্দ আছে, হ্যাঁ। 102-এ আর 105-এ একটা দেহ রক্ষার ক্ষেত্রে, একটা সম্পত্তি রক্ষার ক্ষেত্রে কতক্ষণ সেটা বলবৎ থাকে আত্মরক্ষার অধিকারটা, সেইটা। তাহলে 98 ধারা এদিকে পাগলের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার দিয়েছে বা এমন ধরনের লোকেদের কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার দিয়েছে, আর 106 ধারাটা কোন নিরাপরাধ লোক খুন বা ক্ষতিগ্রস্ত হলে সেটাও কোনো অপরাধ বলে গণ্য হবে না। এইবার আমরা 99 ধারায় যাই। 99 ধারাটা অবশ্য আপনাদেরকে পড়ে নিতে বলা যায়, আপনারা বিরক্ত না হলে। আমরা পড়বো, পড়ে কি সময় খেয়ে ফেলবো? 99 ধারা পড়াবো?
আচ্ছা, এইখানে বলছে যে সমস্ত কাজের বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যক্তিগত অধিকার নাই। 99 ধারা হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার তো নিজে একটা ব্যতিক্রম। তা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সংক্রান্ত ধারাগুলো হচ্ছে 96 থেকে 106। কিন্তু এই 96 থেকে 106 গুলো সবগুলো ব্যতিক্রমের ধারা, আবার আরেকটা ব্যতিক্রমের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে 99 ধারা। তো 99 ধারায় বলছে যে সমস্ত কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নাই। কার বিরুদ্ধে নাই? যেমন আইনসম্মত না হলেও কোনো সরকারি কর্মচারী তার সরকারি পদমর্যাদা বলে সদুদ্দেশ্যে প্রণোদিত হয়ে কোনো কাজ করিলে বা করার চেষ্টা করিলে তার বিরুদ্ধে কোনরূপ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রযোজ্য করা হইবে না, যদি সরকারি কর্মচারী উক্ত কাজে বা কাজের প্রচেষ্টায় ন্যায়সঙ্গতভাবে মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা না দেখা দেয়। তার মানে সরকারি কর্মচারীর বিরুদ্ধে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না বলে আবার আরেকটা শর্ত দিচ্ছে, যদি আবার মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা দেখা দেয় তাহলে করা যাবে। কিন্তু সেটাও আবার আরো অনেকগুলো শর্তের উপর নির্ভরশীল। তো এইটা মূল কথা। এখন এর মধ্যে ছোট ছোট অনেক কথা আছে বা অনেক ডিটেইল আছে। তো এইটা আমার মনে হয় যে আহ আপনারা এটা পড়ে নিলে পারেন। আর এখানে একটা কথা আছে যে অধিকার প্রয়োগের সময় ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন, ঠিক আছে, কিন্তু সেইটা একটা লিমিট থাকবে। লিমিটটা কত দূর? যতদূর আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ওই যে উদাহরণ দিলাম, মেরেছে ঘুষি আর আপনি ওর বুকে বসাই দিলেন চাকু, তাহলে হবে না। যতদূর ক্ষতি সাধন প্রয়োজনীয় ততদূর পর্যন্ত ক্ষতিটা করা যাবে। কারো কোনো কথা থাকলে হাত তোলেন, আমি কথা শুনবো। মোহাম্মদ আরিফ ভাই বলতে থাকেন। স্যার আসসালামু আলাইকুম। জি, স্যার প্রাইভেট ডিফেন্স মানে ব্যক্তিগত প্রতিরক্ষার প্র্যাকটিস কি আমাদের দেশে আছে স্যার? এরকম আছে তো বটেই, আছে তো বটেই। শোনেন, আপনি যখন উকিল হিসেবে দাঁড়াবেন তখন মাথায় এমনি বুদ্ধি খেলবে। একজন আইসা আঘাতের মামলায় পড়ছে বা গুরুতর জখমের মামলায় পড়ছে, আপনার মক্কেলকে যদি বাঁচাইতে চান তাহলে আপনি ঘটনার পরিপ্রেক্ষিত সাজায় কইবেন কোর্টে যে স্যার এইটা তো আসলে ও আগে ঘুষি মারছে, ফলে নিজেকে বাঁচানোর জন্য ও পাল্টা ঘুষি মেরে ওর নাকটা ভরাই দিচ্ছে, ফলে আচ্ছা এইখানে আমার কোনো দোষ নাই। তাহলে আপনি এই বলে তো আপনার আসামিকে পুরো সেভ করে ফেলবেন আর ওর কাছ থেকে টাকা নিয়ে নেবেন 50,000 টাকা। যে ভাই তোমার তো জেল হয়ে যেত। হ্যাঁ, এক মামলায় 50,000 টাকা। তাহলে আবার প্রয়োগ নাই মানে উকিলদের কাছে প্রয়োগ আছে, কি বলেন? হ্যাঁ। না না নেক্সট। স্যার, মানে হ্যাঁ বলেন। মূলত স্যার আইন আইন মানে এই ধারাগুলি করার যে কনসেপ্ট স্যার, যেখান থেকে চিন্তা করে স্যার আইনগুলি স্যার প্রণীত হয়েছে, সেই হিসাবে কি স্যার প্রয়োগ হয় কিনা? না যেমন না, প্রয়োগ অ্যাকশন। হয়। না না, প্রয়োগ হয়। ব্যক্তিগত জীবনে আপনারা দেখেন না, ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় এগুলো তো মানে হরহামেশা প্রয়োগ হয়, কি বলেন? প্রয়োগ আচ্ছা হয়, আচ্ছা, প্রয়োগ হয়। জি থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম মিস্টার আনিসুল ইসলাম, টপাটপ বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, দ্রুত দ্রুত বলেন, সময় কম, পরীক্ষা ঘনিয়ে আসছে। স্যার আমার স্যার বিষয় রয়েছে স্যার, আপনি তো স্যার যে ধারাগুলি বেশি গুরুত্বপূর্ণ স্যার এগুলো আপনি গুরুত্ব দিয়ে পড়াইতেছেন স্যার, আর যেগুলি স্যার আপনি যেগুলি স্যার পড়াচ্ছেন এগুলো যদি আমরা পড়ি স্যার গুরুত্ব সহকারে, কারণ আমাদের তো স্যার এট এ টাইম 7টা বিষয় স্যার মাথা নিতে হবে, জি, তাহলে স্যার মানে হবে কিনা স্যার? হবে 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 হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। ধন্যবাদ। মিস্টার মাহবুবুল আলম। স্যার, এই জি, যে যে মানে আপনি যে প্রভোগ করলেন, মানে আপনার ছেলেকে যে মারলো আমাদের, তো হ্যাঁ হ্যাঁ, তাকে আপনি উৎসাহিত করলেন যে তোমাকে মারলে তুমি সাথে সাথে তাকে মেরে দিবা, মারবা, সাথে মেরে সাথে দিবা। মেরে দিবা। তো হ্যাঁ। এই যে যে আপনি যে তাকে উৎসাহিত করলেন, হুম। তো আপনার এর জন্য কোনো ইয়া হবে কিনা? না না না, আমি তাকে বরঞ্চ একটা আইন শিখাইলাম যে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ। হ্যাঁ, ঠিক আছে, আইনের লোক ঠিক হয়ে আছে। যদি। হ্যাঁ, ধন্যবাদ। মিস্টার আবু বকর সিদ্দিক, দ্রুত মাইক্রোফোন অন করেন। স্যার, এই যে আমরা তো দুটো উপাদান পাইলাম, যে ম্যালসিয়া এবং একটা এরিয়া। হ্যাঁ, তো আজকাল এই অপরাধ সংগঠনের জন্য স্তর বিন্যাস আছে কি কোনো স্যার? স্তর বিন্যাস আছে, ওই যে প্রিপারেশন, মোটিভ, এই সেই হাবি যাবে, অনেক কিছু আছে, এগুলো লাগবে না। আচ্ছা, ঠিক আছে। জি, আজকে ক্লাস আরো কন্টিনিউ হবে। কেউ কেউ জানতে চাচ্ছেন ক্লাসে আর কিছু পড়াবো কিনা। না পড়ালে আমার জন্য ভালো, মানে আমি বইটা এই যে শেষ মুহূর্তের মেকআপে আছি তো, মানে কালকে গভীর রাত, মানে আজকে সারা রাত আমরা জেগে থাকবো, কালকেও সারা রাত আমরা জেগে থাকবো।
থেকে রোববার থেকে ছাপা শুরু হবে। তো ক্লাস কম নিতে পারলে ভালো। কি করব বলেন তো, ক্লাস নিব? বলেন, আপনারা বলেন প্লিজ, আপনাদের অভিমত জানতে চাই। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার আসসালামু আলাইকুম স্যার আজকে ছেড়ে দিলেই ভালো হয়, কারণ 53 থেকে 75 তো আজকে পড়াবেন। হ্যাঁ মানে তাই না? জি 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 এটা একটু তো কঠিনই আছে, আজকে ছেড়ে দিলেই ভালো হয়। আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ আচ্ছা, আমরা বরঞ্চ বৃহৎ স্বাস্থ্যের জন্য ক্লাস বন্ধ হোক। না বৃহৎ বৃহৎ স্বাস্থ্যের জন্য ক্লাস বন্ধ হোক। জি স্যার আচ্ছা। ক্লাসটা বন্ধ থাকছে। আচ্ছা শোনেন, কালকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই পেনাল কোডের এই অংশটুকু আমি তো আজকে একটু মানে হতাশ হয়েছি। আপনারা পেনাল কোডের ফার্স্ট পার্টটুকু ভালো করে বোঝেন তো, বুঝে নেন। আমরা ক্লাসটা মানে একটু মন খারাপ করেন না যে আজকে ক্লাসটা কম নিলাম, কালকেও একটু ক্লাস কমে নিব বলতে 53 থেকে 75 পর্যন্ত পড়ালে আমাদের পেনাল কোডের এই পার্টটুকু শেষ হয়, বেসিক পার্টটুকু। এবং পুরো সপ্তাহটা এই বেসিক পার্টটুকু ঝালাই করেন। ভবিষ্যতে কিন্তু পেনাল কোডের রিটেন পরীক্ষার কোনো পরীক্ষার মানে প্রশ্নের উত্তর দিতে পারবেন না ভবিষ্যতে। মানে এরকম প্রশ্ন আসবে না, চুরির সংজ্ঞা লিখুন আর হচ্ছে যে কয়টা উপাদান আছে এটা লিখুন, এই টাইপ কোশ্চেন ভবিষ্যতে আর আসবে না। মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রশ্ন আসবে। ফলে ভয়ঙ্কর প্রশ্ন মোকাবেলা করার একটাই উপায়, দণ্ডবিধি থেকে 1 থেকে 120 খ পর্যন্ত পণ্ডিত হওয়া। সেটা আপনারা ভালো করে পড়েন। কালকে 53 থেকে 75 পর্যন্ত পড়াবো এবং কালকে ওখানে ক্লোজ করবো। তার সামনের সপ্তাহ পর থেকে আমরা দৌড়াতে থাকবো, মানে ওগুলো খুব সহজ। হ্যাঁ, ওটা কোনো সমস্যা হবে না। আপনাদের জানুয়ারির মধ্যে সিআরপিসি পর্যন্ত আমরা শেষ করাই দেবো ইনশাল্লাহ, ওটা নিয়ে চাপ নাই। অন্যদিকে আমরা একটু বেশি সময় পড়াবো। তো আমরা স্যার পরীক্ষা কি স্যার ফেব্রুয়ারি মাসেই হবে স্যার? ফেব্রুয়ারি মাসেও হইতে পারে, আবার হইতেও পারে। মার্চ মাসেও হইতে পারে, কিন্তু ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা একটু কমে গেছে। হ্যাঁ, খালি কম না স্যার, মহা কম স্যার। না মহা কম না। ফর্ম ফিল আপ ধরেন এখন তো অনলাইনে হবে, ফর্ম ফিল আপ এই আপনার 10 দিন 15 দিন ম্যাক্স সময় দিয়েই শেষ করে দিবে। ফলে পরীক্ষার জন্য 1.5 মাস সময় দিতে চাইলেও তারা জানুয়ারি মাসের 15 তারিখেও যদি ঘোষণা দেয়, তবুও ফেব্রুয়ারির 28-29 তারিখে চাইলে তারা পরীক্ষা নিতে পারে। ফেব্রুয়ারি লাস্ট শুক্রবার সম্ভবত 25 তারিখ। তো ফলে হওয়ার সম্ভাবনা আছে, একদম ভাইবেন না যে নাই। নিয়ে নিলে মানে যদি হলরুম ফাঁকা থাকে, এখন মার্চে নিতে চাইলে দেখা গেলো হলরুম ফাঁকা নাই, ওরা বলতেছে যে ভাই 25 তারিখ হলে আমরা দিতে পারবো, ধরেন ঢাকা ইউনিভার্সিটি বলতেছে, কিংবা তিতুমির কলেজ বলতেছে, কিংবা ঢাকা কলেজ বলছে যে আমরা পারবো 25 তারিখ হলে পারবো, তখন কি করবে? তখন 25 তারিখে পরীক্ষা নিয়ে নিবে। তখন এই মহা সম্ভাবনা কম, তখন কিন্তু ভাই অসুবিধা। হ্যাঁ, ফলে আমি ওইটা বলবো না কখন। জি প্লিজ মানে অ্যালার্ট থাকবেন। জি মিস্টার মিজান রহমান কিছু বলবেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার আমি জানতে চেয়েছিলাম স্যার, একবার আমরা শুনছিলাম যে বিভাগীয় শহর ইয়েতে পরীক্ষাটা হবে। না যে এইটা এই সমস্ত শোনা কথায় কান দিতে নেই। একদম হবে না, একদম হবে না, ঢাকায় হবে। এইটা তো ধরেন ইয়ে পরীক্ষা না। আমরা সিলেটের এই যে না এইটা তো বিসিএস পরীক্ষা না আপু। জি হ্যাঁ, স্যার। যে অনেক পরীক্ষার্থী সবার ঢাকায় আসতে হয় এমন না, 50,000 পরীক্ষার্থী। আর বিসিএস পরীক্ষা দেয় কতজন জানেন? 7 লাখ, 8 লাখ, 9 লাখ। হ্যাঁ, তো সুতরাং ওইটা অন্য জিনিস। ওইটার সাথে মানে বার কাউন্সিলের পরীক্ষা এরকম আকাশ কুসুম কল্পনা করা উচিত না আপনাদের। হ্যাঁ, জি স্যার। তো সবাইকে ধন্যবাদ। কালকে সন্ধ্যা 7টায় আবার আমাদের দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। আজকের পড়াটা ভালো করে পড়বেন এবং বিগত দুটো ক্লাস আবার মনোযোগ দিয়ে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।